আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা পরিমাণগত রসায়নের মডিউল ৪ নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে? তো প্রথমে জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। তো জারণ বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন স্থানান্তর হওয়া। জারণ বিজারণ বিক্রিয়া হয় হচ্ছে ইলেকট্রনের স্থানান্তরের মধ্যে দিয়ে। ঠিক আছে? তো ইলেকট্রনের স্থানান্তরের মধ্যে দিয়ে আসলে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। কোনো বিক্রিয়া যদি দেখো যে ইলেকট্রন চেঞ্জ আসতেছে না, ইলেকট্রন স্থানান্তর হচ্ছে না, যেরকম আছে বিক্রিয়কে ইলেকট্রন যেরকম ছিল, যে কয়টা ছিল উৎপাদক ইলেকট্রন সে কয়টা আছে, তাহলে বুঝে নিবা যে আসলে জারণ বিজারণ বিক্রিয়া হয় নাই। এরকম অনেক বিক্রিয়া আছে যেগুলো আসলে জারণ বিজারণ হয়, এবং কিছু বিক্রিয়া আছে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া না। তো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। তো প্রথমেই হচ্ছে কিছু বিষয় তোমার মনে রাখতে হবে। ইলেকট্রন ছাড়ন মানে জারণ, ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। ঠিক আছে? আরেকটা তথ্য মনে রাখতে হবে, এখানে আমি এরকম ভাবে দেখাই দিই। যার জারণ হয়, যার জারণ হয় সে নিজে বিজারক। যার জারণ হয় সে নিজে কি? বিজারক। আমি এগুলো একটু বোল্ড করে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে বিজারক, আর এই যে জারণ, এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে? যার জারণ হয় সে নিজে বিজারক, এবং যার বিজারণ হয়, যার বিজারণ হয় সে নিজে হচ্ছে জারক। তো জারক কারা, বিজারক কারা, এরকম প্রশ্ন ভর্তি পরীক্ষায় খুবই কমন, যে কোনটি জারক, নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, এই টাইপের প্রশ্নটা আসলে অভাব নাই। ঠিক আছে? তোমরা সবকিছু একদম ক্লিয়ারলি বুঝে যাবে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখো, কোনগুলা জারক কোনগুলা বিজারক। এটা নিয়ে আশা করি ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। হ্যাঁ, তো এখানে যে বিষয়গুলো আলাপ আলোচনা করলাম, যে ইলেকট্রন ছাড়ন মানে জারণ, এটা মনে রাখবা। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এই জন্য তোমরা দেখো যে এখানে ইলেকট্রন একটা বের হয়ে গেছে। এই ইলেকট্রনটা এই পাশে কেন? কারণ সে আসলে বের হয়ে গেছে। আর এই পাশে লিখলে তুমি মাইনাস ইলেকট্রন দিতে পারো, বুঝছো? যদি ইলেকট্রনটা এই পাশে লিখো তাহলে মাইনাস ইলেকট্রন দিবা। তাহলে এই যে এটা সোডিয়ামের এখানে কি হয়েছে, জারণ হয়েছে, কারণ এই সোডিয়াম একটা ইলেকট্রন কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে আসলে তার জারণ হয়েছে। এবং তার যেহেতু জারণ হয়েছে এই জন্য সে নিজে এখানে কি, যেহেতু তার জারণ হয়েছে, দেখো এখানে আমরা বলছি যার জারণ হয়, যার জারণ হয় সে নিজে হচ্ছে বিজারক। সোডিয়াম হয় হচ্ছে বিজারক, বিজারক। বুঝতে পারছো? জারণ সংখ্যা বাড়লে, বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। ঠিক আছে? এই তথ্যটুকু একটু মনে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। জারণ সংখ্যা বাড়লে হয় জারণ, জারণ সংখ্যা কমলে হয় বিজারণ। যে জারণ সংখ্যা এখানে আসলে শূন্য, এবং অক্সিজেনের জারণ সংখ্যা শূন্য। তোমরা জানো যে মৌল বা পরমাণু বা অণুর ক্ষেত্রে জারণ সংখ্যা শূন্য হবে, কিন্তু এই যে যৌগ যখন গঠন করবে তখন আসলে জারণ সংখ্যা ভিন্ন হবে। দেখো এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে +2 এবং অক্সিজেন হচ্ছে -2। কিভাবে হয়? এই ম্যাগনেসিয়াম সে আসলে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ তৈরি করে। ঠিক আছে? এই 2 ইলেকট্রন ছেড়ে দিছে। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে ওই যে ২ টা ইলেকট্রন ছেড়ে দিছে, অক্সিজেন কি করে? অক্সিজেন হচ্ছে সেই ২ টা ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করলে আসলে কি তৈরি করবে? O2- তৈরি করে। তাহলে এই পাশে দেখো অক্সিজেন ২ টা আছে। তো এই যে এই পাশে হাফ দিয়ে দিলাম। হাফ দিয়ে এই পাশে অক্সিজেন একটা, এই পাশে অক্সিজেন একটা থাকতেছে এখন। হাফ দিয়ে গুণ করার পরে। ঠিক আছে? তো এখন পরে হচ্ছে এটা তুমি, এইটার যে রিঅ্যাকশনটা সেটা আসলে এভাবে হয়ে থাকে। এবং তুমি এখানে দেখতে পারতেছো যেখানে আসলে ম্যাগনেসিয়ামের জারণ মান দেখো 0 থেকে +2, 0 থেকে +2 দেখো, 0 থেকে +2 ম্যাগনেসিয়াম বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ম্যাগনেসিয়ামের, ম্যাগনেসিয়ামের হচ্ছে জারণ, জারণ সংখ্যা বাড়লে হয় জারণ। এবং তুমি দেখো যে অক্সিজেনের জারণ সংখ্যা 0 থেকে -2, 0 থেকে -2 কম, বাড়ছে না কমছে? কমছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে জারণ সংখ্যা কমলে হয় বিজারণ, কমলে হয় বিজারণ। তাহলে এই যে অক্সিজেন, অক্সিজেনের কি হয়েছে? বিজারণ হয়েছে। এখন যদি তোমাকে বলে যে কে জারক কে বিজারক, তাহলে যার জারণ হয়েছে সে হচ্ছে বিজারক, আর যার বিজারণ হয়েছে সে হচ্ছে জারক। তাহলে জারক হচ্ছে এখানে আসলে অক্সিজেন, এবং বিজারক হচ্ছে ম্যাগনেসিয়াম। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরো রিয়েকশন দেখবো। একটা বিক্রিয়া দেখো যে লেড অক্সাইড প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড। তো এই ক্ষেত্রে লেড অক্সাইড থেকে কি তৈরি আসবে? হবে হচ্ছে লেড প্লাস এই যে কার্বন মনোক্সাইড, এটা থেকে আসবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই ক্ষেত্রে তোমাকে চিন্তা হবে যে কোনটা জারক কোনটা বিজারক। এই বিক্রিয়া থেকে তোমাকে চিন্তা হবে কোনটা জারক কোনটা বিজারক। তো এখানে দেখো লেডের যে জারণ মান, এখানে আসলে লেডের জারণ মান কত, এইখানে লেডের জারণ মান কত। তুমি লেডকে এক্স ধরো এবং অক্সিজেন তুমি জানো -2 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল +2, তাহলে লেড হচ্ছে এখানে +2। লেডের জারণ মান হচ্ছে এভাবে বের করবো, জারণ সংখ্যা বের করার নিয়ম আর কি, +2। এইখানে লেড যেহেতু মৌল আকারে আছে, হ্যাঁ, তো এটার জারণ মান কত? 0। তাহলে +2 থেকে 0 বাড়ছে না কমছে? লেডের কথা বলতেছি। +2 থেকে 0 বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে? কমছে। তাহলে কমলে হয় বিজারণ। আমরা একটু আগেই দেখছি যে এখানে একটু লক্ষ্য করো যে দেখো জারণ সংখ্যা কমলে হয় কি? বিজারণ। কমলে হয় বিজারণ। এবং
বাড়লে হয় জারণ, ঠিক আছে? তাহলে জারণ সংখ্যা কমলে হয় বিজারণ, বাড়লে হয় জারণ। তাহলে এখানে কি হবে? লেড অক্সাইডের কি হয়েছে? লেড অক্সাইডের বিজারণ হয়েছে, বিজারণ, ঠিক আছে? লেড অক্সাইডের বিজারণ হয়েছে। এবং এই যে কার্বন মনোক্সাইড, এখানে একটু চিন্তা করো তো যে কার্বনের কত, এখানে আসলে কার্বনের, তুমি কার্বনের জারণ মান বের করো এখানে, হ্যাঁ? কার্বনের জারণ মান যদি বের করো তাহলে দেখবে যে এক্স প্লাস মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস টু, তাহলে কার্বনের জারণ মান এখানে আসলে প্লাস টু। কিন্তু এখানে কত? এখানে তুমি যদি বের করো দেখবা যে কার্বন এক্স ইকুয়াল প্লাস ফোর আসবে, হ্যাঁ? মাইনাস টু ইন্টু টু পরে প্লাস ফোর আসবে, তাহলে এখানে আসলে প্লাস ফোর। তাহলে প্লাস টু থেকে এইদিকে লক্ষ্য করো, প্লাস টু থেকে প্লাস ফোর বাড়ছে না কমছে? বাড়ছে। জারণ সংখ্যা কার্বনের বাড়ছে, এই জন্য কার্বনের জারণ সংখ্যা বাড়ছে, মানে এই কার্বন মনোক্সাইডের কি হয়েছে? জারণ হয়েছে। কার্বন মনোক্সাইডের কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে এই কার্বন মনোক্সাইড যেহেতু তার জারণ হয়েছে এই জন্য সে নিজে হচ্ছে বিজারক, নিজে বিজারক। এবং লেড অক্সাইড তার বিজারণ হয়েছে এই জন্য সে নিজে জারক। বুঝতে পারছো কে জারক কে বিজারক? আশা করি এটা নিয়ে আর প্রবলেম হবে না, ঠিক আছে? আমরা আরো কতগুলো উদাহরণ দেখব। ধরো হচ্ছে হাইড্রোজেন সালফাইড, সে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি কি তৈরি করবে? নর্মালি এখানে আসলে নাইট্রিক অক্সাইড তৈরি হবে, নাইট্রিক অক্সাইড তৈরি হবে এবং সালফার এবং পানি তৈরি হবে, সালফার এবং আসলে পানি তৈরি হবে। তো এখানে আসলে নর্মালি দেখো যে এখানে সালফার, এই যে সালফার দেখতে পারতেছো, এই সালফারের জারণ মান এখানে কত? আমরা জানি হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস হচ্ছে এক্স ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালু বের করো তাহলে আসতেছে -2। তাহলে সালফারের জারণ মান এখানে আসলে হচ্ছে -2, আর এইখানে সালফারের জারণ হচ্ছে ডান দিকে 0। তাহলে -2 থেকে 0 বাড়ছে না কমছে? কমছে। কমলে কি হয়? বিজারণ হয়। তাহলে এই যে এই 1 মিনিট, বাড়ছে। -2 থেকে 0 বাড়ছে না কমছে? বাড়ছে। জারণ মান বাড়ছে -2 থেকে। দেখো -2 থেকে 0 জারণ মান বেড়ে গেছে। যেহেতু বাড়ছে তাই জারণ মান যদি বাড়ে, জারণ মান বাড়লে কি হয়? জারণ হয়। আমরা একটু আগেই দেখলাম যে জারণ সংখ্যা বাড়লে হয় জারণ। এবং যেহেতু জারণ হয়েছে, যেহেতু যেহেতু জারণ হয়েছে এই জন্য সে আসলে একটা বিজারক। জারণ জারণ হয়, যদি কারো জারণ হয় সে নিজে বিজারক, যার জারণ হবে সে নিজে বিজারক। এবং তুমি এখানে চিন্তা করো যে নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, তুমি নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যা বের করো তো। নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করলে দেখবা আসবে যে 1 প্লাস এক্স মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল 0। তাহলে আসবে হচ্ছে এক্স ইকুয়াল 5। তাহলে এখানে আসলে +5 নাইট্রোজেনের জারণ মান, এবং এখানে নাইট্রোজেনের জারণ মান কত আসবে? এখানে নাইট্রোজেনের জারণ মান আসবে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে +2। তো এখানে আসলে +2। তাহলে +5 থেকে +2, তুমি জারণ বিজারণ কে জারক কে বিজারক সেটা আসলে বাম দিক থেকে বের করবা, বাম দিক থেকে বের করবা কে জারক কে বিজারক, ঠিক আছে? তো দুইটার ক্ষেত্রে চেক চেক দিবা আর কি, দেখবা একটার একটার ক্ষেত্রে জারণ হবে, একটার ক্ষেত্রে বিজারণ হবে, ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করবা। এখানে আসলে নাইট্রিক অক্সাইড আছে, তাহলে +5 থেকে +2 নাইট্রোজেনের জারণ মান কমছে না বাড়ছে? কমছে। কমলে কি হয়? বিজারণ হয়। তাহলে তুমি এভাবে লিখবা যে নাইট্রিক অ্যাসিডের এখানে আসলে বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। আর বিজারণ হয়েছে মানে কি? বিজারণ হয়েছে মানে আসলে এটা একটু দেখা যাচ্ছে না। বিজারণ, বিজারণ হয়েছে মানে আসলে সে জারক রূপে কাজ করবে। এই নাইট্রিক অ্যাসিড সে আসলে জারক, এবং হাইড্রোজেন সালফাইড, এটা কি? হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা বিজারক হিসেবে এখানে কাজ করবে। আশা করি বুঝতে পারছো যে আসলে এই বিক্রিয়াগুলো কিভাবে কাজ করে এবং তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে কোনটা জারক কোনটা বিজারক। কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, হ্যাঁ? যে নিচের কোনটি জারক কোনটা বিজারক সেটা আমরা দেখব। পারো। আমরা কতগুলো উদাহরণ দেখি। দেখো এটা আসলে 7 কলেজ আসছে, বাট আসলে 7 কলেজে শুধু না, এটা অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও আসছে, হ্যাঁ? তো টিন ক্লোরাইড FeCl3, এখান থেকে আসলে এটা রিঅ্যাকশন চিহ্ন দেওয়া হয় নাই। ওকে। তো এখানে আসলে স্টেনাস ক্লোরাইড, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, এটা হচ্ছে স্টেনাস ক্লোরাইড, হ্যাঁ? এবং এরা আসলে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে এখানে আসলে এই যে এইটার নাম হচ্ছে স্টেরিক ক্লোরাইড, এবং এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। ওকে। এখন তোমার জানার দরকার কি যে স্টেনাস ক্লোরাইডের এখানে আসলে টিনের জারণ মান কত? তো তুমি যখন এখানে জারণ মান বের করবা এক্স প্লাস -1 ইন্টু 2 ইকুয়াল 0, হ্যাঁ? টিনের জারণ মান বের করতেছো তুমি, হচ্ছে এইখানে জারণ মান বের করবা টিনের, এখানে জারণ মান বের করবা আয়রনের, তাহলে কাজ শেষ। দেখো এক্স ইকুয়াল হচ্ছে +2 আসতেছে, তাহলে এখানে জারণ মান কত? টিনের জারণ মান হচ্ছে +2। এইখানে কত সেটা হচ্ছে দেখার বিষয়, তাই না? এখানে কত সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে এখানে তুমি দেখতেই পারতেছো যে নরমালি এখানে আসলে +4 হবে, একই নিয়মে এখানে আসলে +4 হবে টিনের জারণ মান। তাহলে +2 থেকে +4 বাড়ছে না কমছে? বাড়ছে। জারণ সংখ্যা বাড়লে হয় জারণ। তাহলে টিন ক্লোরাইডের কি হয়েছে? জারণ হয়েছে। এই জন্য সে নিজে হচ্ছে বিজারক। নিজে কি? বিজারক। যার জারণ হয় সে নিজে বিজারক রূপে কাজ করে। এবং এখানে তুমি FeCl3 এর ক্ষেত্রে দেখবা নরমালি যে এখানে আসলে +3 আসতেছে আয়রনের জারণ মান, এবং এখানে
+2 আসতেছে আয়রন জার্মান, তাহলে +3 থেকে +2 কমছে না বাড়ছে? কমছে। কমলে হয় হচ্ছে বিজারণ, তাহলে FeCl2 এর হয়েছে হচ্ছে বিজারণ, ঠিক আছে, হয়েছে বিজারণ। এবং এই সে নিজে হচ্ছে জারক, সে নিজে কি, যার বিজারণ হয় সে নিজে জারক হয়। তাহলে এখানে SN2 জারিত হয়েছে। আর যে যার জারণ হয়েছে, জারণ হওয়া মানে হচ্ছে জারিত, জারণ হওয়া মানে হচ্ছে জারিত। আমি একটু অন্য কালি দিয়ে দেখাই এটা। এখানে দেখো, যার জারণ হয়েছে, এই জারণ হওয়া মানে হচ্ছে জারিত হওয়া, জারিত হওয়া। আর এই যে বিজারণ হওয়া মানে হচ্ছে বিজারিত হওয়া, বিজারিত হওয়া। তাহলে এই যে টিন জারিত হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। টিনে হচ্ছে জারিত হয়েছে। দেখো টিনের জারণ মান +2 থেকে +4 হয়েছে, তার জারণ হয়েছে, জারণ সংখ্যা বাড়লে হয় জারণ, এই জন্য জারণ হয়েছে। এবং সে টিনের কি হয়েছে, টিন এখানে জারিত হয়েছে, ঠিক আছে। খুবই সহজ, আশা করি বুঝতে পারছো যে আসলে এটা কিভাবে কাজ করছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিইউতে আসছে, ঢাকা বোর্ডেও আসছে, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাকে জানতে হবে যে আসলে কোনটা বিজারক। এই ক্ষেত্রে সোডিয়াম বোরোহাইড্রেট, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং মিথানল দেওয়া আছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে KMnO4, এখান থেকে আসলে যেটা আসে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ আসে। এখানে আসলে +7 হচ্ছে এখানে জারণ মান, এখানে হচ্ছে +2, +7 থেকে +2 বাড়ছে না কমছে? কমছে, তাই না? কমছে। কমলে কি হয়? বিজারণ হয়। কমলে কি হয়? বিজারণ হলো, এটার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ হলো। তো যার বিজারণ হয় সে নিজে কি, জারক। যার বিজারণ হয় সে নিজে জারক হিসেবে কাজ করছে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক হিসেবে কাজ করছে। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড থেকে দেখো HNO3 থেকে নাইট্রেট আয়ন আসে, এই নাইট্রেট থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড মেইনলি তৈরি হয়। হ্যাঁ, তোমরা যদি রিয়েকশন দেখে দেখো, তৈরি হয়, দেন এখানে আসলে পানি তৈরি হয় ইত্যাদি। যাই হোক, পানিটা না লিখি তো, পরিবর্তিত রূপটা দেখো যে নাইট্রেট আয়ন থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এখানে আসলে নাইট্রোজেনের জারণ মান কত? এক্স প্লাস হচ্ছে -6 হবে। আচ্ছা, আচ্ছা, এখানে -6 একবার লিখে দিচ্ছি, -6 ইকুয়াল হচ্ছে -1। তাহলে এক্স হচ্ছে -1 + 6, তাহলে +5। এখানে হচ্ছে জারণ মান হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি +5। আর এইখানে নাইট্রোজেনের জারণ মান কত? 2 × 4, তাহলে +4। দেখো তো, +5 থেকে +4 বাড়ছে না কমছে? কমছে। কমলে কি হয়? বিজারণ হয়। তো যার বিজারণ হয় সে নিজে জারক, তাহলে বি ও উত্তর হবে না, সি ও উত্তর হবে না, এই দুইটা হচ্ছে জারক। বুঝতে পারছো? কিন্তু এই যে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, দেখো NaBH4, সে আসলে একটা হাইড্রোজেন মাইনাস হাইড্রাইড আয়ন আসলে ডোনেট করতে পারে। কি করতে পারে? ডোনেট করতে পারে। এবং এই হাইড্রেট আয়নটা আসলে অন্যকে কি করতে পারে? অন্যকে অক্সিডাইজ করতে পারে। হাইড্রেট আয়নটা অন্যকে অক্সিডাইজ করতে পারে। কিভাবে করতে পারে? তুমি দেখো, তুমি যদি একটা অ্যালকোহল নাও, সেই অ্যালকোহলকে এই হাইড্রেট আয়নটা, এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটও তুমি লিখতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এও আসলে H- আসলে ডোনেট করতে পারে। তো এই H- যে, সেই H- টা আসলে অন্য কাউকে অক্সিডাইজ করতে পারে এবং নিজে আসলে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এই জন্য NaBH4 এবং LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এরা আসলে রিডিউসিং এজেন্ট হিসেবে অর্থাৎ বিজারক রূপে কাজ করে। তাহলে এইটা হচ্ছে বিজারক রূপে কাজ করে। এবং এখানে মিথানল দেখতেছো, মিথানল ইট সেলফ, সে আসলে তার জারণ সম্ভব। অ্যালকোহলকে জারণ করলে হয় অ্যাসিড, সরি, অ্যালকোহলকে জারণ করলে হয় অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারণ করলে আসে অ্যাসিড। তাহলে মিথানলকে ইট সেলফ কি করা যায়? বলো, মিথানলকে ইট সেলফ হচ্ছে, তাকে জারণ করা সম্ভব। তো যার জারণ হয় সে নিজে বিজারক রূপে কাজ করে। তো এখানে আসলে মিথানল বিজারক রূপে নর্মালি কাজ করতে পারে, বাট এখানে প্রায়োরিটি অ্যান্সার হচ্ছে NaBH4, ঠিক আছে। ওকে, তো সোডিয়াম বোরোহাইড্রেটটা তোমরা এখানে অ্যান্সার হিসেবে দাগাবা। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। দেখো, এটাতে বলছে নিচের কোনটা বিজারক। তো আমরা একটু আগে দেখে আসলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে আসলে একটা জারক রূপে কাজ করে, সো এটা হবে না। এবং পটাশিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট থেকে আসলে Cr2O7 2- এই আয়নটা বের হয়, এবং এখান থেকে আসলে ক্রোমিয়াম 3+ বের হয়, তাই তো? ক্রোমিয়াম 3+ বের হয়। তাহলে এইখানে ক্রোমিয়ামের জারণ মান কত? 2x প্লাস হচ্ছে -7×14, তাহলে -14 সমান সমান হচ্ছে -2। এখানে ক্রোমিয়ামের জারণ মান আমরা বের করবো, ঠিক আছে। তাহলে x = -2 + 14 ডিভাইডেড বাই 2 আসতেছে হচ্ছে +6, +6। তাহলে এখানে আসলে তুমি দেখো যে এখানে ক্রোমিয়ামের জার্মান হচ্ছে +6, এখানে হচ্ছে +3। তাহলে +6 থেকে +3 বাড়ছে না কমছে? কমছে। কমলে বিজারণ হয়। তো যার বিজারণ হয় সে নিজে জারক, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট সে আসলে একটা জারক, বাট এখানে আসলে অ্যান্সার এটা হবে না। চাইছে হচ্ছে বিজারক কোনটা, এটা অ্যান্সার হবে না। এরপরে হচ্ছে কপার সালফেট। কপার সালফেট বিজারক হবে কিনা, টিন ক্লোরাইড সে বিজারক হবে কিনা। আগে টিন ক্লোরাইডটা দেখি। এই যে SnCl2, SnCl2 থেকে নর্মালি কি আসে? SnCl4 আসে। তোমার হচ্ছে এই যে স্টেট চেঞ্জ হচ্ছে, এই স্টেট যে অবস্থা চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। এভাবে অনেক রিয়েকশন যখন তুমি প্র্যাকটিস করবা, তখন আসলে এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে অবস্থা পরিবর্তন হচ্ছে, এখানে আসলে +2 থেকে আসলে +4 হয়ে গেছে। তাহলে +2 থেকে +4 একটু লক্ষ্য করো, +2 থেকে +4 বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়লে হয় জারণ, যার জারণ হয় সে নিজে, সে বিজারক রূপে কাজ করে। কি রূপে কাজ করে?
বিজারক রূপে কাজ করে, এই জন্য টিন ক্লোরাইড এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিই, টিন ক্লোরাইড এখানে অ্যান্সার হবে, কপার সালফেট অ্যান্সার হবে না। ঠিক আছে, পরীক্ষা আসা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে এগুলো করবা। নিচের কোনটা গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট, এটা 19-20 সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসছে। গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, এটা তো অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক, ইংরেজি ওয়ার্ড, তোমাকে বাংলায় বুঝতে হবে, এটা হচ্ছে জারক। তাহলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেও কিন্তু জারক, সালফিউরিক অ্যাসিড, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড সে তো জারক বিজারক উভয়রূপে কাজ করে, এবং এই যে O3 ওজোন সে আসলে গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট। বাট কিভাবে আসলে সে অক্সিডাইজিং এজেন্ট সেটা আমরা সামনে দেখব। ঠিক আছে, সামনে দেখব, একটা চার্ট আছে, সেই চার্টে তুমি সেগুলা দেখতে পারবা। ওকে, এরপরে নিচের কোনটা জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, এটা হচ্ছে আহ জারক ও বিজারক উভয় রূপে কাজ করে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, কিভাবে কাজ করে তুমি যদি সেটা দেখতে চাও তাহলে আমি সেটা দেখাই দিই। সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সে যদি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন আয়োডাইডের সাথে যদি তুমি তার বিক্রিয়া দাও, সে আসলে পানি তৈরি করে, এবং সাথে সাথে হচ্ছে আয়োডিন, এই আয়োডিন থেকে আসলে আয়োডিন তৈরি হয়, এখানে আয়োডিন মাইনাস, তো আয়োডিন মাইনাস থেকে আসলে নর্মালি আয়োডিন ফর্ম করে। ঠিক আছে, এরপরে এখানে আসলে সালফার সে আসলে তার সুপ্ত অবস্থায় চলে যায়, হ্যাঁ, অ্যাটম আকারে আসে। দেখো এই যে সালফার, সেই সালফার এখানে আসলে অ্যাটম আকারে চলে আসে। তো এখানে তুমি দেখবা যে এই যে সালফার ডাইঅক্সাইড সে আসলে এই বিক্রিয়ায় জারক না বিজারক। দেখো তো, এই বিক্রিয়া সালফারের এখানে জারণ মান হচ্ছে +4, এখানে সালফারের জারণ মান হচ্ছে +4, বাট এখানে আসলে 0। তাহলে একটু চিন্তা করো যে +4 থেকে 0, জারণ মান বাড়ছে না কমছে? কমছে, কমলে হয় বিজারণ, অর্থাৎ সে এখানে আসলে জারক রূপে কাজ করছে। কিন্তু তোমাকে যদি আরেকটা বিক্রিয়া আমি দেখাই, সালফার ডাইঅক্সাইড, আরেকটা বিক্রিয়া দেখাই যে এইটা না, এই কালার দিয়ে না, সালফার ডাইঅক্সাইড সে আসলে যদি FeCl3 প্লাস হচ্ছে পানি যদি বিক্রিয়া করে আসলে তুমি কি পাবা? দেখো FeCl3 থেকে অবশ্যই FeCl2 আসবে, এটা একটু ভালো করে লিখি, FeCl2 আসবে, FeCl2 আসবে, আর এখানে আসলে সালফার রিলেটেড কিছু একটা আসবে। তো সালফার ডাইঅক্সাইড আর পানি যখনই একসাথে হয় তখন আসলে সালফিউরিক অ্যাসিড ফর্ম করে, সালফিউরিক অ্যাসিড ফর্ম করে। তো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এই যে সালফার ডাইঅক্সাইড সে আসলে একবার এই যে সালফারে পরিণত হচ্ছে, আরেকবার এই আবার কি হচ্ছে সালফিউরিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তো সালফার ডাইঅক্সাইড কখনো কখনো জারক রূপে কাজ করবে, কখনো বিজারক রূপে কাজ করবে, সেটা আমরা দেখবো। তো এখানে একটু চিন্তা করো তো, এটা একটু দেখো তো, যে এখানে সালফারের জার্মান হচ্ছে +4, এবং এইখান থেকে এখানে সালফারের জার্মান কত, সালফিউরিক অ্যাসিডে সালফারের জার্মান কত বের করো তো। তো এখানে তুমি +2 +x -4 × 8, সো দেখবা যে x = +6 হবে। এখানে আসলে +6 আসতেছে, তাই তো? তো এই +6 +4 থেকে +6 বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়লে হয় জারণ, বাড়লে হয় জারণ, মানে সে নিজে কি বিজারক। তো এখানে আসলে সালফার ডাইঅক্সাইড বিজারক রূপে কাজ করছে। ঠিক আছে, তো বিজারক রূপে এবং জারক রূপে উভয় রূপে সালফার ডাইঅক্সাইড কাজ করতে পারে। তুমি সংক্ষেপে মনে রাখবা যে সালফার ডাইঅক্সাইড থেকে একবার হচ্ছে শুধু সালফার তৈরি হয়, এবং সালফার ডাইঅক্সাইড থেকে একবার সালফিউরিক অ্যাসিডও তৈরি করা যায়। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে আসলে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক রূপে কাজ করতে পারে। হুম, এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে শুধু জারক রূপে কাজ করে, নাইট্রিক অ্যাসিড সে আসলে কি রূপে কাজ করে আমরা একটু আগে দেখলাম, দেখি তো কি রূপে দেখছিলাম। এই যে +4 থেকে +2, +5 থেকে +4 কমে যায়, তো কমলে বিজারণ হয়, সে নিজে জারক রূপে কাজ করে। তাহলে সে জারক রূপে কাজ করে, নাইট্রিক অ্যাসিড দেখলা, এবং এই যে H2S সে সম্ভবত বিজারক রূপে কাজ করে, H2S, এবং এই সালফার ডাইঅক্সাইড সে হচ্ছে অ্যান্সার, সে আসলে জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যে সালফিউরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়ায় কোন অণুর পরমাণু বিজারক? এখানে উত্তর দেওয়া আছে যে এটা হচ্ছে সালফারের S, সালফার, সালফিউরাস অ্যাসিড মনে হয়, এটা সালফিউরাস অ্যাসিডের যে সালফার, এটা আসলে এখানে বিজারক। উত্তর দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, এখন আমরা স্পেশাল রিডক্স বিক্রিয়া চেনার উপায়গুলো দেখব। একটা হচ্ছে শতজারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া, এরপরে হচ্ছে সামঞ্জস্যতা এবং বিরঞ্জন বিক্রিয়া, 4 ধরনের। এই 4 ধরনের বিক্রিয়া আমরা দেখব। প্রথমে হচ্ছে শতজারণ, শতজারণ বিক্রিয়া। হ্যাঁ, তো শতজারণ বিক্রিয়া আমরা দেখব। শতজারণ বিক্রিয়া, যৌগ পটাশিয়াম নাইট্রেট লিখলাম। এই যে পটাশিয়াম নাইট্রেট, এখান থেকে আসলে কি তৈরি হবে? তোমরা জানো যে নাইট্রেট থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই না? এই যে KNO2 তৈরি হবে, এন্ড এটার সাথে আর কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে এইখানে নাইট্রোজেনের জারণ মান কত? এখানে দেখো তো, নাইট্রোজেনের জারণ মান হচ্ছে 1 -6 +5, এবং এইখানে হচ্ছে 1 -4 +3। তাহলে +5 থেকে +3 বাড়ছে না কমছে? বলো, +5 থেকে +3 বাড়ছে না কমছে?
কমছে, কমলে বিজারণ হয়, তাহলে সে নিজে জারক, সে নিজে কি জারক। বাট এটা আগে তুমি লেখো যে বিজারণ হয়েছে, এখানে এই যে পটাশিয়াম নাইট্রেটের আসলে বিজারণ হয়েছে, ঠিক আছে। এবং তুমি একই সাথে লক্ষ্য করো যে এই যে অক্সিজেন, এখানে অক্সিজেনের জারণ মান কত, এখানে অক্সিজেনের জারণ মান তুমি দেখবা যে -2 আসবে, এবং এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে 0। তাহলে এই যে যৌগ, এই যৌগের মধ্যে উম একটা পরমাণুর জন্য যৌগটা কাজ করতেছে, বিজারণ, যৌগটার বিজারণ হচ্ছে। আরেকটা পরমাণুর জন্য যৌগটার আসলে জারণ হচ্ছে। দেখো -2 থেকে 0 বাড়ছে না কমছে? অক্সিজেনের জারণ মান -2 থেকে 0 বাড়ছে, বাড়লে জারণ হয়, তাহলে এটার আবার জারণও হচ্ছে। তাহলে শত জারণ বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়কের একই সাথে বিজারণ হচ্ছে আবার জারণও হচ্ছে। লেড নাইট্রেট, এখানে 2, এই লেড নাইট্রেট থেকে তুমি পাবা হচ্ছে লেড ও লেড অক্সাইড, প্লাস হচ্ছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো অবশ্যই আসবে, তোমরা জানো যে নাইট্রেট থাকলে সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড আনবা এবং অক্সিজেন আনবা। এটাকে আমি আসলে সমতা করতেছি না। তো নর্মালি আসলে এটা থেকে দেখবা যে এখানে আসলে এই যে যৌগটা দেখতেছো লেড নাইট্রেট, এই লেড নাইট্রেটের দেখবা যে একই সাথে জারণও এই এখানে আসলে একই সাথে জারণ বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়াও আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে। একই সাথে জারণ বিজারণ হচ্ছে, একই সাথে একটা দেখবা নাইট্রোজেনের হয়তো বা নাইট্রোজেন বিজারিত হচ্ছে, অথবা দেখবা যে অক্সিজেন জারিত হচ্ছে, এরকম। তো একই সাথে একটা বিক্রিয়কের একটা মৌল জারিত হচ্ছে আর একটা মৌল বিজারিত হচ্ছে, এরকম যদি থাকে তাহলে সেটাকে শতজারণ বিক্রিয়া বলে, ঠিক আছে। তো দেখবো হচ্ছে অসামঞ্জস্য, অসামঞ্জস্যতা বিক্রিয়া, ঠিক আছে। তো অসামঞ্জস্যতা বিক্রিয়া কিভাবে কাজ করে আমরা দেখবো। তো একই সাথে যদি দেখো যে একটা মৌল, সেই মৌলের একই সাথে একটা বিক্রিয়ায় একই সাথে একটা মৌলের জারণও হচ্ছে, বিজারণও হচ্ছে, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। হ্যাঁ, সংজ্ঞাটা আমি এখানে লিখতেছি না, তোমরা আশা করি বুঝতে পারো। বিক্রিয়া দেখে বুঝো, তাহলে তুমি পরীক্ষায় তো সংজ্ঞা আসবে না, পরীক্ষায় আসবে বিক্রিয়া, বিক্রিয়া দিয়ে বলবে যে নিচের কোনটি অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখাবে। তো তুমি যদি দেখো যে ক্লোরিন, এই ক্লোরিনকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া দাও, তাহলে তুমি যেটা পাবা সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম NaClO3 পানি, এতটুকু পাবা। তাহলে এখানে একটু লক্ষ্য করো তো, এই আমি ক্লোরিনটা একটু ভালো করে লিখে দিই, দাঁড়াও, ক্লোরিনটা একটু ভালো করে লিখি। Cl2, এই যে Cl2 এটা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে, এখানে ক্লোরিনের জারণ মান কত? 0। ক্লোরিনের জারণ মান কত? 0। তাহলে এখানে আসলে আমরা 0 বসাই দিলাম। তো এখানে তুমি দেখতেছো 0, এবং এইখানে ক্লোরিনের জারণ মান কত? অবশ্যই -1, এবং এইখানে ক্লোরিনের জারণ মান বের করো তো। 1 প্লাস হচ্ছে x মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে আসবে হচ্ছে x ইকুয়াল +5। এখানে ক্লোরিনের জারণ মান আবার +5 আসতেছে, তাই না? +5। তাহলে 0 থেকে -1, 0 থেকে -1 বাড়ছে না কমছে? বলো তো, 0 থেকে -1 বাড়ছে না কমছে? কমছে, কমলে হয় বিজারণ, তাহলে এটা আসলে বিজারণ হচ্ছে। এবং এখানে তুমি চিন্তা করো, এবং এখানে ক্লোরিন এখান থেকে কি হচ্ছে +5, 0 থেকে +5 বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়লে হয় হচ্ছে জারণ, তাহলে এটা জারণ হচ্ছে। তাহলে একই সাথে একটা পরমাণুর জারণও হচ্ছে, বিজারণও হচ্ছে, একটা পরমাণুর, মনে রাখবা, একটা পরমাণুর ক্লোরিনের এখানে আসলে জারণ হচ্ছে, বিজারণ হচ্ছে, এই জন্য আসলে এটা আসলে অসামঞ্জস্যতা বিক্রিয়া, ঠিক আছে। এখানে আসলে মূল পয়েন্টটা হচ্ছে ক্লোরিনের জারণ মান দেখো -1 হয়েছে একবার, একটা হচ্ছে +5, তো একবার হচ্ছে নিম্ন জারণ সংখ্যা হচ্ছে, একবার উচ্চ জারণ সংখ্যা হচ্ছে, এইরকম যদি থাকে তাহলে সেটাই আসলে অসামঞ্জস্যতা বিক্রিয়া হবে। এটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া। তো এটা আসলে আরো ইম্পর্টেন্ট বেশি। কিভাবে তুমি বুঝবা? এই যে একটা তুমি নিচে হচ্ছে H2S, এবং আরেকটা নিচে সালফার ডাইঅক্সাইড, বিক্রিয়ক দুইটা থাকবে এখানে। আসলে বিক্রিয়ক সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চিন্তা করবে অবশ্যই বিক্রিয়ক দুইটা থাকবে, এবং এই দুইটা বিক্রিয়ক মিলে আসলে প্রোডাক্ট তৈরি করবে। প্রোডাক্ট সালফার একটা আসবে, সালফার একটা আসবে এবং আসলে পানি তৈরি করবে, ঠিক আছে। তো আমি আসলে সমতাকরণ দেখাচ্ছি না, তুমি জাস্ট রিয়েকশন মনে রেখো। ভর্তি পরীক্ষায় এই রিয়েকশনগুলো থাকবে, যেগুলো বইতে আছে মেইনলি সেগুলো ভালো মতো দেখবা। এই যে H2S এবং সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করতেছে, বিক্রিয়ক দুইটা সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে। এবং এইখানে তুমি একটু লক্ষ্য করো যে এখানে সালফারের জারণ হচ্ছে -2, এবং এইখানে সালফারের জারণ হচ্ছে +4, এবং এইখানে জারণ হচ্ছে 0। তাহলে একটা হচ্ছে -2, একটা +2, দুইটা থেকে আসলে একই জারণ মান যদি পাও, যে দুইটা বিক্রিয়ক থেকে যদি তুমি একই জারণ মান পাও, তাহলে সেটাকে আসলে তুমি বলবা সামঞ্জস্য বিক্রিয়া, ঠিক আছে। বিক্রিয়ক দুইটা থেকে তুমি উৎপাদে এমন একটা মৌল পাইছো বা এমন একটা যৌগ পাইছো, সেখানে জারণ সংখ্যা, মৌলের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আবার বিক্রিয়কে দুইটা ভিন্ন রকমের আছে। বিক্রিয়কে দেখো, বিক্রিয়কে হচ্ছে দুইটা ভিন্ন রকমের জারণ সংখ্যা আছে, কিন্তু উৎপাদে ওই একই মৌলের জারণ সংখ্যা আবার উৎপাদে দুইটার জন্যই সেম।
এরকম বিক্রিয়াকে সামঞ্জস্য বিক্রিয়া বলে। আর অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে এটার বিপরীত। তুমি একটা শূন্য পাইছো, বাম দিকে সমান, দেখো বাম দিকে হচ্ছে একই, ক্লোরিন ক্লোরিন হচ্ছে শূন্য, আর ডান দিকে হচ্ছে ভিন্ন। তাহলে তুমি অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা যে হচ্ছে বাম দিকে যে একটা বাম দিকে যে ক্লোরিন দেখো এইটার কি জারণ সংখ্যা আসলে শূন্য, বাট উৎপাদে গিয়ে আসলে ক্লোরিনের জারণ মান চেঞ্জ হয়ে গেছে, এবং এইখানে ভিন্ন, যে বিক্রিয়কে জারণ মান ভিন্ন ছিল, উৎপাদে গিয়ে সেম হয়ে গেছে। দুইটার জন্য একটা জারণ সংখ্যা আমরা উৎপাদে গিয়ে পাচ্ছি। ঠিক আছে, তো সামঞ্জস্য অসামঞ্জস্য তো বিক্রিয়ার এতটুকু পার্থক্য এখানে আছে। এখন আমরা দেখবো হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। বিরঞ্জন বিক্রিয়া, তো বিরঞ্জন বিক্রিয়া হচ্ছে বর্ণহীন করে দেয় এরকম বিক্রিয়া। যে বিক্রিয়া বর্ণহীন করে দেয়, সালফার ডাইঅক্সাইড একটা বিরঞ্জক রূপে কাজ করে। কারণ সে কি করে, সে পানির সাথে যখন বিক্রিয়া করে আসলে তখন কি তৈরি করে, সালফিউরিক অ্যাসিড। এই যে হাইড্রোজেন তুমি পাইছো, এখানে আসলে দুই অণু হাইড্রোজেন তৈরি হয়। এই দুই অণু যে হাইড্রোজেন পাইছো, এই দুই অণু হাইড্রোজেন রঙিন বস্তুর সাথে বিক্রিয়া করে, রঙিন বস্তুর সাথে বিক্রিয়া করে রঙিন বস্তুকে বর্ণহীন করে দেয়। কি করে দেয়? বর্ণহীন করে দেয়। দেখো সাদা কালি দিয়ে লিখতেছি। তো রঙিন বস্তুকে বর্ণহীন করে দেয় দেখেই তাদেরকে আসলে বিরঞ্জক বলে। এই জন্য সালফার ডাইঅক্সাইড সে আসলে একটা বিরঞ্জক রূপে কাজ করে। বিরঞ্জক, ঠিক আছে, সে একটা বিরঞ্জক রূপে কাজ করে থাকে। অনুরূপভাবে তুমি ক্লোরিনও নিতে পারো, ক্লোরিন সেও একটা বিরঞ্জক রূপে কাজ করতে পারে। এগুলো বিক্রিয়া হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। ঠিক আছে, এই বিরঞ্জক পানির সাথে বিক্রিয়া করে ক্লোরিন সাধারণত কি তৈরি করে, দেখো এখানে HCl তৈরি করে, প্লাস হচ্ছে অক্সিজেন অ্যাটম এখানে আসলে ফরমেশন হয়, জাইমান অক্সিজেন আসলে আসে। ঠিক আছে, এখানে আসলে হাইড্রোজেনটা আসলে জাইমান হাইড্রোজেন আসে, জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন আসলে তারপরে এখানে রঙিন বস্তুর সাথে বিক্রি করে বর্ণহীন করে ফেলে রঙিন বস্তুকে। তো এখানে জাইমান অক্সিজেন আসে। এই জাইমান অক্সিজেনকে তুমি যখন রঙিন বস্তু দিয়ে দাও তখন আসলে সেটা আসলে বর্ণহীন হয়ে যায়। এই যে বিক্রিয়াগুলো দেখতেছো এটা আসলে বিরঞ্জন বিক্রিয়া। এখানে আসলে সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন, এরা হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া দিয়ে থাকে, এবং H2O2 হাইড্রোজেন পার অক্সাইড এও আসলে বিরঞ্জন বিক্রিয়া দিয়ে থাকে। এদেরকে আসলে বিরঞ্জক বলে। কি বলে? এদেরকে আসলে বিরঞ্জক বলে থাকে। ঠিক আছে, এখানে H2O2 সে আসলে কিন্তু মৃদু বিরঞ্জক, বাট এই যে সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরিন তারা আসলে সবল বিরঞ্জক রূপেই ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং এই যে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি বিরঞ্জক রূপে কাজ করে, সালফার ডাইঅক্সাইড আছে, ক্লোরিন আছে, এগুলো উত্তর হয়ে থাকে। ঠিক আছে, মৃদু বিরঞ্জক যদি বলে তাহলে পারক্সাইড। ওকে, এখন কতগুলো প্রশ্ন দেখো। নিম্নের কোনটা ডিসপ্রপোর্শন বিক্রিয়া? তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 12-13 সেশনের প্রশ্ন এটা। তো ডিসপ্রপোর্শন বিক্রিয়া তুমি একটু আগে করে আসছো, এগুলো আসলে সব তীর চিহ্ন দেওয়া নাই, তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে তুমি দেখো এই যে অপশন ডি হচ্ছে এখানে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আর ইংরেজি শব্দটা আমি আসলে বলি নাই। এই যে ডিসপ্রপোর্শন মানে হচ্ছে অসামঞ্জস্য, অসামঞ্জস্য, একটু আগে যেটা তুমি করে আসছো, অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো ডিসপ্রপোর্শন বিক্রিয়া আসলে কোনটা। এখানে ক্লোরিনের মান শূন্য, ক্লোরিনের জারণ মান শূন্য, এখানে আসলে ক্লোরিনের জারণ মান শূন্য, বাট এখানে ক্লোরিনের জারণ মান মনে হয় কত, এখানে আমরা দেখছিলাম যে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে -1 হবে, এখানে সম্ভবত এখানে -2 প্লাস, এখানে আসলে মনে হয় যে +1 হবে, তাই তো। কমনলি বিক্রিয়া আসে, যেটা বইতে আছে তোমার সেই বিক্রিয়া আসবে। আর যদি আনকমন বিক্রিয়া দিয়ে দেয় তখন আসলে তুমি এভাবে বের করে দেখবা যে বিক্রিয়কে, মনে রাখবা বিক্রিয়কে একটা মৌল থাকবে বা একটা যৌগ থাকবে যেটাতে অ্যাটমের অ্যাটমের যে জারণ সংখ্যা সেটা গিয়ে উৎপাদে গিয়ে ভিন্ন হয়ে যাবে, দুইটা ভিন্ন জারণ সংখ্যা দেখাবে। ঠিক আছে, জারণ সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নিচের বিক্রিয়াটাকে আসলে কি বলে, এখানে এটা তীর চিহ্ন। বিক্রিয়াটা হচ্ছে ClO- এবং এখানে Cl- এবং ClO3- তৈরি হয়েছে। খুব মনোযোগ দিয়ে চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 4-5 সেশনে আসছে। তো এখানে ক্লোরিনের জারণ মান বের করো তো। এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে x-2 ইকুয়াল -1, তাহলে x ইকুয়াল হচ্ছে মাইনাস, এখানে আসলে +1 হবে, তাহলে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +1। আমি বিক্রিয়াটা একটু লিখি, এখানে লিখি 3Cl- থেকে আসতেছে হচ্ছে 2Cl- প্লাস হচ্ছে ClO3-। খুবই ভালো কথা, এখানে আসলে +1 হচ্ছে ক্লোরিনের জারণ মান, এবং এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে যেহেতু Cl- দেখতেছো মানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। এখানে এভাবে লিখি, এই যে -1 এখানে, এখানে আসলে +1। ঠিক আছে, এটা তো বোঝাই যাচ্ছে না, আমরা একটু মুছে দেই। এখানে আসলে +1, এখানে -1, এবং এখানে কত সেটা আমরা বের করি। আসলে x-6 ইকুয়াল -1, তাহলে আসলে কত আসতেছে 6 + 5, এখানে আসলে +5। তাহলে তুমি চিন্তা করো, একটু আগে যে ডিসপ্রপোর্শন বিক্রিয়া পড়ে আসছো সেটাতে তুমি দেখছো যে বিক্রিয়কে জারণ মান আছে একটা, কিন্তু উৎপাদে গিয়ে ক্লোরিনের জারণ মান ভিন্নতা চলে আসছে।
ক্লোরিন সাধারণত আসলে অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখায়। তো এই যে বিক্রিয়াটা সেটা আসলে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, তাই না? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া না? দেখো যে উৎপাদে জারণমান, ক্লোরিনের জারণমান চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন আসছে যে BaMnF4 এইটার এবং এই যে এই যৌগ, দুইটা যৌগ ম্যাঙ্গানিজ এবং আয়রনের জারণ সংখ্যা যথাক্রমে বের করতে বলছে। তাহলে বেরিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফ্লোরিন দিয়ে আসলে যে যৌগটা তৈরি হয়েছে সেখানে ম্যাঙ্গানিজের জারণ বের করে। বেরিয়াম 2 প্লাস, বেরিয়াম দ্বিযোজী, তো বেরিয়ামের জারণ সংখ্যা আসলে 2, তো +2। হ্যাঁ, এখানে আমরা প্রথম যৌগের ক্ষেত্রে বের করতেছি। দেখো একটু লক্ষ্য করো, BaMnF4, তাহলে এটার ক্ষেত্রে x এর আগে হচ্ছে +2, 2 প্লাস এক্স প্লাস হচ্ছে -1 ইন্টু 4 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে কত আসতেছে? x ইকুয়াল আসতেছে হচ্ছে 4 - 2, তাহলে আসলে +2। ঠিক আছে? এখন এই পরেরটা দেখি, Li2 Mg Fe, আবার হচ্ছে F6। ওকে, একটাই আছে, একটাতেই আছে, বাকিগুলো শুরুতে +4 +5 এটা দিয়ে আছে। তো +2 দিয়ে এটাই আনসার, তো এটাই দাগাই দিবা। ঠিক আছে, পরেরটা আসলে আর যাওয়াই লাগতেছে না। আমরা পরের প্রশ্নে যাই। এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পারতেছো। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের Cr2O7 2 ক্রোমিয়ামের প্রাথমিক জারণ সংখ্যা কত? তো তোমরা জানো যে আসলে এখানে +12, তার প্রাথমিক জারণ সংখ্যা +6, সেটাকে 2 দিয়ে গুণ দিলে +12 হচ্ছে। CCl4 অণুতে কার্বন পরমাণুর প্রাথমিক জারণ সংখ্যা কত? তো CCl4 এ তো CCl4, তাহলে কার্বনের জারণ মান বলছে x -1 ইন্টু 4 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল আসতেছে কত? +4। তো এটা আসলে নর্মালি +4। তারপরে হচ্ছে Cl2 তে ক্লোরিনের প্রাথমিক জারণ সংখ্যা কত? 0। তোমরা জানো যে Cl2 পরমাণু বা অণুর ক্ষেত্রে জারণ সংখ্যা 0 হয়, এটা আসলে 0। এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইডে সালফারের প্রাথমিক জারণ সংখ্যা কত? তো সালফার ডাইঅক্সাইড, সালফার এক্স, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 4, সরি ইন্টু 2, -2 অক্সিজেনের জারণ, যোজনী -2 ইন্টু 2 ইকুয়াল 0, এক্স ইকুয়াল হচ্ছে +4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরের দেখো, Cr2O7 2 ক্রোমিয়ামের জারণ সংখ্যা আসলে +6। তো আসলে যেহেতু 2টা ক্রোমিয়াম থাকে তখন এর আগেরটাতে 12 দেখছো। তো যদি অপশনে এখানে কি বলছে দেখো, এর আগেরটাতে ক্রোমিয়ামের জারণ অপশনে কিন্তু +6 ছিল না, তো +12 হয়েছে, কারণ এখানে 2টা ক্রোমিয়াম এই জন্য। এই ক্ষেত্রে শুধু একটা দিয়ে দিছে। এখানে আসলে যখন +6 থাকবে তখন তুমি +6 দেখাবা। আর যদি তোমার এখানে আসলে নর্মালি +12 হবে না, নর্মালি +12 দেখাবা না, শুধু ক্রোমিয়াম কিন্তু বলছে। এর আগের অপশনে তো অপশনে +6 ছিল না, এই জন্য তুমি 12 দেখাইছো, কারণ আসলে 2টা ক্রোমিয়াম ছিল। H3PO4 যোগে ফসফরাসের জারণ সংখ্যা কত? তো এখানে নর্মালি হাইড্রোজেন 3 প্লাস ফসফরাস এক্স, হ্যাঁ, প্লাস হচ্ছে 4 দুগুণে 8 -8 ইকুয়াল 0, তাহলে আসতেছে হচ্ছে এক্স ইকুয়াল +5। তো +5 তুমি দেখাই দাও। এরপরে এই যে এই যৌগটা যোগে আয়রনের জারণ সংখ্যা চাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 সেশনে আসছে। তো অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম তুমি দেখো না যে অ্যামোনিয়াম NH4 প্লাস হয়, তো +1, তো 1 ইন্টু 3। হ্যাঁ, অ্যামোনিয়াম আয়নের চার্জ +1, এই জন্য 1 ইন্টু 3, দেখো 3টা অ্যামোনিয়াম আছে, প্লাস আয়রন হচ্ছে এক্স এবং সায়ানাইড হচ্ছে -1 ইন্টু 6 ইজ ইকুয়াল 0। বুঝতে পারছো কিনা দেখো তো। এরপর দেখো যে 3 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে এখানে আসতেছে কত? এক্স ইকুয়াল হচ্ছে +3। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো যে +3 কিভাবে হলো। এরপরে আর্সেনিকে কয়টা যোজন ইলেকট্রন আছে? আর্সেনিকে 5টা যোজন ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা যে আর্সেনিকের লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। ওকে, এই যে যৌগ, জটিল যৌগে আয়রনের জারণ সংখ্যা কত? তো এই জটিল যৌগে আয়রনের জারণ সংখ্যা বের করো। নর্মালি পটাশিয়াম হচ্ছে 1 ইন্টু পটাশিয়াম তো K প্লাস না, পটাশিয়ামের চার্জ কি +1 না, তো 1 ইন্টু 4, যেহেতু 4টা পটাশিয়াম এই জন্য 4 দিয়ে গুণ দিছো, প্লাস আয়রন কি এক্স না, এবং সায়ানাইড কি -1 না, সিএন মাইনাস হিসেবে থাকে সবসময়। সায়ানাইডের চার্জ হচ্ছে -1 ইন্টু হচ্ছে 6টা আছে এই জন্য 6 দিয়ে গুণ দিছো, ইকুয়াল আর কিছু নাই, চার্জ নাই এই জন্য 0, ওভারঅল চার্জ নাই এই জন্য 0। তাহলে 4 প্লাস এক্স -6 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কত? এক্স ইকুয়াল হচ্ছে +2। ওকে, তাহলে +2 হচ্ছে অ্যান্সার। কয়েকটা জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এখানে যেগুলো দেখতে পারতেছো এই প্রত্যেকটারই আসলে জারণ সংখ্যা তুমি নর্মালি বের করলে ভুল আসবে, স্ট্রাকচার দেখে তোমাকে সেগুলো জানতে হবে। তো প্রথমে আমরা দেখবো যে H2SO5, এইটার ক্ষেত্রে তুমি আসলে এখানে সালফারের জারণ মানটা আসলে কিভাবে বের করবা। এই ক্ষেত্রে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার।
স্ট্রাকচার না বুঝলে তুমি এটা পারবা না। এই দেখো একটা সালফার, সেই সালফারের সাথে অক্সিজেন যুক্ত আছে। অক্সিজেন এখানে কয়টা আছে? 5টা আছে। তো 2টা অক্সিজেন এইভাবে দিবা, 2টা অক্সিজেন ডাবল বন্ডেড অক্সিজেন থাকবে 2টা, স্ট্রাকচার মনে রাখবা। ডাবল বন্ডেড অক্সিজেন থাকবে 2টা এবং এইভাবে 2টা, 4টা হয়েছে। তো আরো একটা অক্সিজেন যেহেতু বাকি আছে, তো এখানে আরেকটা অক্সিজেন দিয়ে দাও। এবং দেখো হাইড্রোজেন 2টা আছে, সো এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে একটা হাইড্রোজেন দিবা। এই যে এখানে তো হাইড্রোজেন হবে না, হাইড্রোজেন হবে একক বন্ডেড, ওয়ান বন্ডেড হাইড্রোজেন, অক্সিজেনের সাথে হাইড্রোজেন তুমি দিয়ে দিবা। এতটুকু করছো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি সালফারের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটা যখন তুমি চিন্তা করবা তখন দেখবা যে এখানে অক্সিজেন ইলেকট্রন তার নিজের দিকে টান দিতেছে। হ্যাঁ, এখানে আসলে যেহেতু বন্ধনের ইলেকট্রন দেখো, এখানে আসলে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, তাহলে মোট 4টা ইলেকট্রন, কিন্তু অক্সিজেনের আছে 2টা ইলেকট্রন। তো অক্সিজেন যখন ইলেকট্রন টান দিবে তখন এখানে আসলে -2 হবে, এখানেও -2 হবে, এখানে -1 হবে, এখানে -1 হবে। বুঝতে পারছো এতটুকু? তো এখন তুমি একটা জিনিস একটা লক্ষ্য করো যে এই সালফারের মাথায় অক্সিজেন তো টান দিছে, মাইনাস চার্জ হয়েছে, তো সালফারের মাথায় আসবে হচ্ছে প্লাস। আমি একটু সাদা কালার দিয়ে দেখাই, এখানে আসলে +2 তৈরি হয়ে যাবে এবং -1 তৈরি হয়ে যাবে এবং +2 তৈরি হবে এবং হচ্ছে +1 তৈরি হবে। এগুলো হচ্ছে সালফারের মাথায় প্লাস চার্জ। তাহলে সালফারের মাথায় মোট প্লাস চার্জ হচ্ছে 1 + 2 + 2 + 1। ঠিক আছে, কত আসতেছে? 2 আর 2 4 আর 2 6। হ্যাঁ, দেখো কত আসতেছে, +6। এই +6 হচ্ছে এখানে সালফারের জারণ সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আসলে কিভাবে এখানে তুমি জারণ সংখ্যা বের করবা। এরপরেরটা আমরা এই যে Na2S2O3 এইটা বের করবো। অন্য কালি দিয়ে দেখাই, Na2S2O3। এই স্ট্রাকচার দেখলে সাথে সাথে বুঝে যাবা যে এটা আসলে ব্যতিক্রম এবং এটা আমরা স্ট্রাকচার দিয়ে দেখব। ঠিক আছে, তো অনুরূপভাবে তুমি এটা আঁকো যে সালফার আঁকবা। সালফার এটা আমরা এই পেজে দেখাচ্ছি, সালফার আঁকবা এবং এখানে হচ্ছে সালফার, সরি হ্যাঁ, এখানে সালফার ডাবল বন্ডেড সালফার থাকবে এবং নিচে হচ্ছে অক্সিজেন থাকবে। তাহলে তুমি দেখো সালফার 2টা দিয়ে দিছো, অক্সিজেন একটা দিছো, আরো 2টা অক্সিজেন বাকি আছে, সেগুলো হচ্ছে একক বন্ডেড থাকবে। ঠিক আছে, একক বন্ধন। এবং 2টা সোডিয়াম আসলে এই যে এভাবে এভাবে অক্সিজেনের সাথে থাকে, 2টা সোডিয়াম আয়ন। এটা হচ্ছে স্ট্রাকচার। তো এখানে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে এখানে। ঠিক আছে, বন্ধনটা মূলত সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে, যে আসলে এই সালফারের যে ইলেকট্রন ছিল মুক্তজোর, সে আসলে আরেকটা সালফারকে দিছে, দান করতেছে, তো আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। এই ক্ষেত্রে এখানে এই যে সালফার, এই সালফারের জার্মান আসলে -2 হবে, কারণ আসলে সেই ইলেকট্রন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, চার্জ তার -2 হবে, -2 হলে এখানে -2 হবে, এই +2 হবে, সরি, এই সালফারের কাছে +2 হবে। এবং এই অক্সিজেন তো -2, কারণ সে তার বন্ধনের 2টা ইলেকট্রন নিজের দিকে টানতেছে, -2 হচ্ছে। তো এখানে -2 হলে অবশ্যই এই অক্সিজেনের জন্য এই সালফারের কাছে +2 হবে। আর এই পাশ থেকে অক্সিজেন মাইনাস টানতেছে, -1 হচ্ছে, তাহলে এখানে +1 হবে। আর এই পাশ থেকে এই অক্সিজেন -1 হচ্ছে, তাহলে এখানে আসলে আরেকটা +1 হবে। তাহলে দেখো তো কেন্দ্রীয় সালফার, সালফারের একটা জারণ মান এখানে দেখতেছো যে -2, এখানে দেখো একটা সালফারের জারণ মান দেখতেছো -2। আরেকটা সালফার কেন্দ্রে আসলে চার্জ কত হয়েছে দেখো, আরেকটা সালফারের কেন্দ্রে চার্জ তৈরি হয়েছে কয়টা একটু লক্ষ্য করো, 1 + 2 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে +6 আসতেছে। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। এখানে এইটা হচ্ছে আরেকটা সালফারের জারণ সংখ্যা। তাহলে এখানে যে 2টা সালফার, 2টা সালফারের 2টা জারণ সংখ্যা। এখন ভর্তি পরীক্ষায় যদি আসে যে Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট এই যৌগে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করা, মানে যদি একটা সালফারের জারণ মান, 2টা সালফারের জারণ মান যথাক্রমে কত কত, তখন তুমি দিবা যে -2 কমা হচ্ছে +6, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অথবা +6 কমা -2। তুমি বাকিগুলো আসলে করতে পারবা, যখন স্ট্রাকচার তুমি বুঝে যাবা তখন তোমার জন্য আসলে অনেকটাই সহজ হবে। কোথায় ছিলাম? এটাতে দেখো, এখন হচ্ছে আমরা Na2S4O6 এইটা দেখব। Na2S4O6, তাহলে এস সালফার, সালফার এভাবে যথাক্রমে 4টা সালফার এভাবে দিয়ে দিবা। ঠিক আছে, এই স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি সালফার 4টা এভাবে দিয়ে দিবা। দেওয়ার পরে আসলে এখানে এইভাবে অক্সিজেন আঁকবা, ডাবল বন্ডেড না দিয়ে তুমি আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন দেখাইতে পারো। আর এইখানে অক্সিজেন, তুমি দেখো অক্সিজেন আসলে 6টা, তো 4টা অক্সিজেন দিছি, আরো 2টা বাকি আছে এবং সোডিয়াম 2টা এভাবে প্লাস চার্জ, মানে ক্যাটায়ন হিসেবে এভাবে থাকে। এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথ্রায়োনেট, টেট্রা সোডিয়াম টেট্রাথায়োনেটের স্ট্রাকচার। এক্ষেত্রে এখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে -2 হচ্ছে, তাহলে এখানে আসে +2, এখানে -2 হচ্ছে, তাহলে এখানে +2, আর এইখানে -2 মানে এইখানে +2 হবে, আবার এইখানেও -2 হচ্ছে, তাহলে এখানে +2 হবে। আর এইখানে দেখো -1, তাহলে এখানে আসলে +1 সালফারের কাছে। বুঝতে পারছো? এইখানে -1 হচ্ছে মানে এখানে আসলে সালফারের কাছে +1 হচ্ছে। তাহলে মোট যে সালফার, সালফারের আসলে মোট যে পজিটিভ চার্জ, দেখো দেখো 2টা সালফার আছে, এখানে একটা সালফার, এখানে একটা সালফার, 2টা সালফার আছে যেহেতু, এই জন্য
এখন এই দুটো সালফার তুমি বলতে পারো যে ভাই এই দুটো সালফার কি করবে, এই দুটো সালফার কিছু করবে না, তারা বসে থাকবে। হ্যাঁ, সালফার সালফার বন্ধনের মধ্যে, একক বন্ধনের মধ্যে আসলে ইলেকট্রন কেউ টানতেছে না, দুজন নিউট্রাল অবস্থায় আছে, এই জন্য তারা আসলে বসে বসে আছে। বাকিগুলোর জন্য কোনো চার্জ, মানে ওই দুইটার জন্য কোনো চার্জ তৈরি হচ্ছে না। তাহলে সালফারের জারণ মান কত আসতেছে? সালফারের জারণ মান আসতেছে হচ্ছে, দেখো মোট চার্জ হচ্ছে 1+2+2, প্রথমটাতে 1+2+2, পরেরটাতে হচ্ছে 1+2+2। মোট কত আসতেছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ সালফার আসলে দুইটা আছে। তো তুমি দুইটা আছে দেখে 2 দিয়ে ভাগ দিছো। এখন 2 আর 2 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 আসতেছে। এখানে সালফার পরমাণুর যে জারণ মান সেটা আসলে +5। বুঝতে পারছো? +5। তো এটা ভর্তি পরীক্ষায় আসতে পারে, আশা করি তুমি পারবা। এবং CrO5 এটা আসলে প্রজাপতি স্ট্রাকচার। তুমি যদি CrO5 এটা করো তাহলে প্রজাপতি স্ট্রাকচার দেখবা যে ক্রোমিয়াম এটার সাথে আসলে ডাবল বন্ডেড অক্সিজেন থাকে এবং চারদিকে চারটা অক্সিজেন সিঙ্গেল বন্ডেড থাকে। হ্যাঁ, এইভাবে এভাবে সিঙ্গেল বন্ডেড থাকে। তো এখানে তুমি নর্মালি দেখতেই পারতেছো যে ক্রোমিয়ামের যে জার্মান এখানে আসলে, এখানে একটু দেখো যে এখানে যখন ক্রোমিয়াম -2 হয়ে যাবে তখন, সরি অক্সিজেন -2 হয়ে যাবে তখন ক্রোমিয়াম +2 হবে, এবং এখানে যখন -1 হবে তখন এখানে আসলে +1 হবে। এখানে -1 হলে আবার এখানে +1 হবে, আর অক্সিজেন -1 হলে এখানে অবশ্যই +1 হবে। এই অক্সিজেন -1 হলে এখানে +1 হবে। তাহলে কেন্দ্রে আসলে মোট চার্জ কত দেখো তো? 2 আর 2 4 5 6, আর এখানে আসলে +6 আসতেছে, +6। ঠিক আছে, কেন্দ্রে দেখো চার্জ হচ্ছে 6টা, এই জন্য +6। Fe3O4 এটা আমি আসলে করব না, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, সবগুলো যদি করে দেয় তাহলে তো হবে না। তো Fe3O4 এর স্ট্রাকচার দেখতে পারো, এবং এটা আসলে কিভাবে করছে সেটা তোমরা নিজেরা ট্রাই করবা, না পারলে আমাকে বলবা, আমি বুঝাই দিব আবার। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা দেখো যোগ দিচ্ছি, সোডিয়াম টেট্রাথায়োনাইড যোগে সালফারের জারণ মান কত। এখানে দেখো আগে যেটা আমরা প্লাস চার্জ পাইছিলাম সেটা আসলে 10 পাইছিলাম, 10কে 2 দিয়ে ভাগ করলে তুমি আসলে +5 পাইছিলা। সেটা আসলে যেটা আমরা স্ট্রাকচারে দেখলাম, কিন্তু সেখানে আসলে সালফার মোট কয়টা ছিল বলো তো? 4টা। যদি 4টা সালফারের ওভারঅল জারণ মান বের করতে চাও তাহলে এই যে +10কে তুমি 4 দিয়ে ভাগ দিবা, 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 2.5 আসবে। হ্যাঁ, +2.5 কিভাবে আসে সেটা অনেকে বুঝে না। তো এই জন্য আমি আসলে এটা দেখাই দিলাম, যে স্ট্রাকচারটা আবার দেখাই। এই যে স্ট্রাকচারটা দেখতেছো এখানে আসলে সালফারের যেমন +5 আসতেছে এই দুইটা সালফারের। হ্যাঁ, কিন্তু যদি ওভারঅল 4টা সালফার বের করতে চাও তাহলে 10কে তুমি 5 দিয়ে ভাগ দিবা এবং 2.5 পেয়ে যাবা। ঠিক আছে, এই 2.5টা হচ্ছে তোমার ওভারঅল, যদি এই যৌগের চার্জ বলে, এই যৌগের জারণ সংখ্যা বলে, দেন তুমি আসলে ওভারঅল ওইটা দেখাবা। কিন্তু যেই দুইটা সালফার আসলে কোঅর্ডিনেশন ফরমেশনে আছে তাদের জারণ মান যদি বের করতে বলে তখন আসলে তুমি কি বের করবা? +5 বের করবা, +5 হবে উত্তর। বাট যদি আসলে ওভারঅল এই কোনো কিছু স্পেসিফিক না বলে, যে সালফারের জারণ মান বের করতে বলে, তখন তুমি 10/4 হবে। এখানে একটু ভুল করছি আমি, 10/4 আমি আবার লিখে দিচ্ছি, 10/4 সমান সমান আসলে 2.5। এটা হচ্ছে মেইন অ্যান্সার যদি তোমাকে বলে এখানে সালফারের জারণ মান কত। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে যেই প্রশ্নটা আমরা দেখলাম সেটা আসলে এই যে এখানে +10/4 2.5। ঠিক আছে, ওকে, তাহলে এটা 2.5 উত্তর। এরপরে এখানে দেখো যে কয়েকটা জারক পদার্থের উদাহরণ, এটা আমি আসলে বই থেকে নিয়ে আসছি। বইতে এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে ওজন, পরীক্ষায় প্রশ্ন থাকবে, তুমি যাই পড়ে আসছো কিন্তু দেখবে যে ওজনটা তুমি পড়ো নাই। পরীক্ষায় ওজন থেকে চলে আসলো যে এই যে নিচের কোনটি আসলে গ্যাসীয় জারক পদার্থ। মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন উপরে দেখলাম, দেখছো না যে গ্যাসীয় জারক পদার্থ কোনটা? এই যে O3, ওজন, ওজন হচ্ছে গ্যাসীয় জারক পদার্থ। তো এরপরে যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হ্যাঁ এগুলো আসতে পারে। তরল জারক পদার্থ কোনগুলো সেগুলো তুমি পড়বে, তরল ব্রোমিন। হ্যাঁ, তরল ব্রোমিন, এরপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড সে একটা জারক পদার্থ, সালফিউরিক অ্যাসিড জারক পদার্থ। কঠিন জারক পদার্থের মধ্যে কি কি আছে? আয়োডিন আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা আসলে কঠিন পদার্থ। হ্যাঁ, ল্যাবে তো কাজ করছি। এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের কালার হচ্ছে কমলা কালার হয়, বুঝতে পারছো? কমলা কালার। এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেও অনেকটা কমলা আর কি। তাহলে এই যে এই পটাশিয়াম ক্লোরেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একদম কালো হয়, বুঝছো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কালো কালার হয়, কঠিন পদার্থ। এটা নিয়েও কাজ করছি আমরা। ফেরিক ক্লোরাইড দিয়েও কাজ করছি। ফেরিক ক্লোরাইডটা অনেকটা হচ্ছে সাদা। ফেরিক ক্লোরাইড কালারটা আমি ভুলে গেছি। যাই হোক, তো আসলে এগুলো কঠিন পদার্থ, বুঝছো? এগুলো ল্যাবরেটরিতে কাজ করা হয়, ওজন নিয়ে কাজ করা হয়। এগুলো ওজন নিয়ে মাপ নিয়ে তারপরে কাজ করা হয়। আর তরল এবং গ্যাসীয় জারক পদার্থ দেখতেই পারতেছো। এগুলো আসলে তোমার মতো করে মুখস্থ করে নিবা। এবং বিজারক পদার্থ দেখতেছি এগুলো পরীক্ষায় আসে, নিচের কোনটি জারক কোনটি বিজারক পদার্থ। তোমার যদি মুখস্থ থাকে দেন আসলে অনেক ভালো, মুখস্থ থাকলে তুমি তাৎক্ষণিক দাগা দিতে পারতেছো, বাট বুঝে পড়াটা আসলে দরকার। ঠিক আছে, এখন এগুলা দেখো প্রশ্ন কোনটা জারক পদার্থ না। কোনটা জারক পদার্থ না? এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে জারক পদার্থ না, সে আসলে একটা বিজারক পদার্থ, সে আসলে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, বিজারক উভয়রূপে কাজ করে। তোমরা জানো সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয়রূপে কাজ করে। এরকম অনেক অনেক প্রশ্ন আছে, এখানে আসলে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। কিসের উদাহরণ এগুলা? এগুলো আছে, দেখো সবগুলো হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়ের উদাহরণ দেওয়া আছে। তো এগুলো আসলে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করছে তুমি আসলে সবগুলো ট্রাই করবা, দেখবা মিলবে কিনা, সবগুলো নিজের মতো করে মিলাবা। ঠিক আছে, এখানে দেখো আরেকটা চার্ট দেওয়া আছে।
এখন এই চারটা জানা আসলে দরকার। আসলে প্রায় সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে কোনটা জারক নয়। তো তুমি এখানে অবশ্যই এটা মুখস্থ করে রাখতে হয়তো যে ভাই এটা জারক ওটা বিচারক এটা এইভাবে না পড়ে তুমি মুখস্থ না করে তুমি দেখো সিস্টেমটা বুঝো। MnO2 এটা থেকে Mn2+ তৈরি হয়, Mn2+ তৈরি হয় ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হয়। তো এখানে এই যে ম্যাঙ্গানিজের এইখানে জারণ মান কত সেটা বের করো তো। দেখো ম্যাঙ্গানিজের জায়গায় x লিখলা প্লাস অক্সিজেনের জারণ মান -2, তো -2 ইন্টু অক্সিজেন দুইটা আছে দুইটাই করে দিছো ইকুয়াল 0। তো x - 4 ইকুয়াল 0। তাহলে এখানে কত আসছে x এর মান আসছে +4। অর্থাৎ ম্যাঙ্গানিজের যে জারণ মান, ম্যাঙ্গানিজের জারণ মান এখানে কত, যার মানে এখানে হচ্ছে +4। আর এখানে দেখো ম্যাঙ্গানিজ যার মান +2। তাহলে +4 থেকে +2 বাড়ছে না কমছে? +4 থেকে +2 বাড়ছে না কমছে? কমছে। কমলে হয় বিজারণ, জারণ সংখ্যা কমলে হয় বিজারণ, বাড়লে হয় জারণ। তো এখানে যেহেতু কমছে মানে বিজারণ হয়েছে। তো যার বিজারণ হয় সে নিজে জারক, যার বিজারণ হয় সে নিজে কি জারক। তাহলে MnO2 একটা জারক। তো এটা নিয়ে এটা হচ্ছে বুঝতে পারছো। আয়োডিন দেখো কি করে। আয়োডিন আয়োডিন কেন একটা জারক? কারণ আয়োডিন সে আসলে কি করে, সে আর যার জারণ হয়, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। হ্যাঁ, যার জারণ হয় সে নিজে বিজারক হয়, আর যার বিজারণ হয় সে নিজে জারক হয়। তাহলে আয়োডিন আসলে একটা জারক হবে এবং তার বিজারণ হবে। বিজারণ হয় মানে ইলেকট্রন গ্রহণ করে, সেই ইলেকট্রন গ্রহণ করে। So, ইলেকট্রন গ্রহণ করে কি হয়, আয়োডিন মাইনাস আয়ন তৈরি করে। কি করে, আয়োডিন মাইনাস টু আয়োডিন মাইনাস তৈরি করে। হুম। তো এখানে আসলে যেটা হয় দেখো এখানে আয়োডিনের জারণ মান কত, 0। 0 থেকে -1 বলো তো বাড়ছে না কমছে? কমছে। কমলে হয় বিজারক। তাহলে যার বিজারণ হয় সে নিজে হয় জারক। তো আয়োডিন এই জন্য জারক। অনুরূপ ভাবে H2O2 এটাও তোমরা আশা করি পারবা। হ্যাঁ, এবং এখানে দেখো এই যে কার্বন, মানে কার্বন মনোক্সাইড যেটা আছে সেটাতে কি হয়, এই কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড আসে। হ্যাঁ, রিয়েকশন যখন হয় ইন জেনারেল কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড যখন ফর্ম করে তখন এখানে কি হয়, এই যে কার্বন কেন্দ্রীয় বন্ধন এখানে কার্বন। তো কার্বনের যেই এখানে জারণ সংখ্যা সেটা বের করো। এখানে একটু এগুলো একটু মুছে দিই আমি। দেখো এটা একটু দেখো, কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত, x + -2 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল +2 আসতেছে, তাহলে এখানে +2। আর এখানে কত, x + -2 ইন্টু 2 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে x ইকুয়াল +4। তাহলে +2 থেকে +4, +2 থেকে +4 বাড়ছে না কমছে? বলো, বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়লে হয় জারণ, যার জারণ হয় সে নিজে হয় বিজারক, যার জারণ হয় সে নিজে হয় বিজারক। এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে CO, মানে কার্বন মনোক্সাইড। তো তোমরা এটা মুখস্থ করো যে ভাইয়া এটা জারক ওটা বিচারক। আসলে মুখস্থ করলে এক্সাম হলে গিয়ে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। যে বুঝে পড়ো যে আসলে কেন জারক হয়, কেন বিচারক হয়, কোনটা কেন হয়। ঠিক আছে, যত বুঝে পড়বা তত তুমি ভালো করতে পারো পরীক্ষা হলে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। তো এখন আমরা জারণ বিজারণ সমতাকরণ দেখব। জারণ বিজারণ সমতাকরণ খুব সিম্পলি তুমি কিভাবে করবা ভর্তি পরীক্ষায়, যেহেতু তোমাকে সিম্পলিয়েস্ট ওয়েটা জানতে হবে। এজন্য আমি হচ্ছে সংক্ষেপে কিভাবে করবা সেটা শুরুতে দেখাই। ডিটেইলস নিয়ম তো তোমরা একাডেমিক লেভেলে করে আসছো। এখন শুরুতে দেখো যে MnO4 ম্যাঙ্গানেট আয়ন, এটা থেকে আসে কি Mn2+, তাই না? ম্যাঙ্গানিজ আয়ন আসে এবং এই যে আসছে যে ম্যাঙ্গানিজ আয়ন যে আসছে, এখানে ম্যাঙ্গানিজ আয়ন মূলত ৫ টা ইলেকট্রন সে গ্রহণ করে আসছে। বুঝতে পারছো? দাঁড়াও ১ মিনিট। হ্যাঁ, ৫ টা ইলেকট্রন সে কি করছে? গ্রহণ করে আসছে। অনুরূপভাবে তুমি দেখবে যে ট্রাইক্রোমেট Cr2O7 2- সে আসলে Cr3+ মানে হচ্ছে ক্রোমিয়াম আয়নে পরিণত হয়। মূলত সে আসলে ৬ টা ইলেকট্রন গ্রহণ করে তারপরে আসলে হয়। আমি এখানে যদি ইলেকট্রনগুলো অন্য কালার দিয়ে দেখাই তাহলে হয়তো ভালো মতো বোঝা যাবে। +5 ইলেকট্রন আর এখানে হচ্ছে +6 ইলেকট্রন। ৬ টা ইলেকট্রন গ্রহণ করে ৫ টা ইলেকট্রন গ্রহণ করে। এজন্য এরা আসলে জারক। যে ম্যাঙ্গানেট এবং হচ্ছে ক্রোমেট এরা আসলে জারক রূপে কাজ করে। এবং তুমি যদি আয়োডিন যদি দেখো, এছাড়া আয়োডিন যদি দেখো, আয়োডিন থেকে আসলে আয়োডিন মাইনাস আয়োডাইড আয়ন তৈরি হয় এবং এইখানে আয়োডিন আসলে ২ টা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ২ টা ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়নে পরিণত হয়ে যায়। তো ঠিক আছে? ধরো হচ্ছে আয়রন 2+, Fe2+, সে আসলে ক্রোমেট ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করলো। Cr2O7 2- ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করলো এবং এখানে আসলে অ্যাসিডিক মিডিয়ামের যে হাইড্রোজেন সেটা। এখন এখানে আসলে ডান পাশে কি উৎপন্ন হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এই যে এখানে যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে না এটাই তার তুল্য সংখ্যা। তাহলে ডাইক্রোমেটের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে ৬ এবং ম্যাঙ্গানেটের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে ৫। তুল্য সংখ্যা মনে রাখবা। আমরা একটা চার্ট দেখবো, সেই চার্টের মধ্যে সবগুলা তুল্য সংখ্যা দেওয়া আছে। দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর তুল্য সংখ্যা হচ্ছে ৫। পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা হচ্ছে ৬, কারণ সে ৬ টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়। দেখো এখান থেকে যে পরিণত হয়েছে ৬ টা ইলেকট্রন গ্রহণ করে সে আসলে ক্রোমিয়াম আয়নে পরিণত হয় এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে আসলে ৫ টা ইলেকট্রন গ্রহণ করে সে আসলে ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হইছে। এই যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে, জারক আসলে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ওইটাই তার তুল্য সংখ্যা এবং বিজারক আসলে যতগুলো ইলেকট্রন দান করে, এই যে পরিবর্তিত রূপ দেখতেছো, পরিবর্তিত রূপে পরিণত হয়, ততই তার তুল্য সংখ্যা। এখন H2C2H2C2O4 সে আসলে ২ টা ইলেকট্রন ত্যাগ করে সে আসলে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং এখানে যতগুলো দেখতেছো এই যে সোডিয়াম থায়োসালফেট সে আসলে টেট্রাথায়োনাইডে পরিণত হয়
একটা ইলেকট্রন ত্যাগ করে। কয়টা? একটা ইলেকট্রন ত্যাগ করে। তো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে যে Fe2+ সে আসলে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হইছে। H2O2 সে আসলে অক্সিজেনে পরিণত হইছে ২ টা ইলেকট্রন ত্যাগ করে। তো কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে এটা তুমি জাস্ট মুখস্থ করে নিবা। মানে তুল্য সংখ্যা কিভাবে মুখস্থ করবা? এই যে কতগুলো ইলেকট্রন ত্যাগ করে কত আ পরিবর্তিত রূপ আসলে কত হচ্ছে ওইটাই তার তুল্য সংখ্যা। তো পরিবর্তিত ইলেকট্রন, পরিবর্তিত মানে গৃহীত অথবা আ গৃহীত ইলেকট্রন অথবা হচ্ছে যে যতগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এটাই তার তুল্য সংখ্যা। ঠিক আছে? মনে রাখবা। এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আসলে প্রত্যেকেই ২ টা করে ইলেকট্রন ছাড়তেছে। ২ টা করে ইলেকট্রন ছেড়ে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন এবং আয়োডাইড আয়নে গ্রহণ করতেছে গ্রহণ করতেছে। গ্রহণ করে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন এবং আয়োডাইড আয়নে পরিণত হচ্ছে। এজন্য এরা আসলে জারক রূপে কাজ করে। ঠিক আছে? তো কারা জারক? যারা আসলে ইলেকট্রন গ্রহণ করে তারাই আসলে জারক। ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। আর যার বিজারণ হয় সে নিজে জারক। এরা প্রত্যেকেই আসলে জারক। তো এখানে আমরা এই চার্টে আসতেছি। এর আগে একটু দেখি যে এখানে তুমি দেখো এই যে এটা সমতাকরণ তুমি কিভাবে করবা? তুমি দেখো Fe2+ থেকে আমরা একটু আগে দেখলাম যে Fe2+ থেকে কি তৈরি হয়? Fe3+। দেখো Fe2+ থেকে এই দেখো Fe2+ থেকে আসলে Fe3+ তৈরি হয়, তাই না? পরিবর্তিত রূপ। তাহলে Fe2+ থেকে এই পাশে তৈরি হবে হচ্ছে Fe3+। প্লাস এই যে ডাইক্রোমেট থেকে দেখো এখানে কি তৈরি হয়েছে? Cr3+ মানে হচ্ছে ক্রোমিয়াম আয়ন তৈরি হয়েছে, তাই তো? এটা তৈরি হয়েছে। প্লাস হচ্ছে এই যে H+ এবং এই যে অক্সিজেন আছে না এটার মধ্যে ডাইক্রোমেটে অক্সিজেন, অক্সিজেনের জন্য একটা পানি উৎপন্ন হবে। ঠিক আছে? অক্সিজেন যেহেতু আছে এখানে এজন্য পানি উৎপন্ন হবে। এখন হচ্ছে তুমি কিভাবে হচ্ছে সমতাকরণ করবা খুবই সংক্ষেপে মনে রাখো। এখানে যে এই যে আয়রন দেখতেছো এটা আসলে কি? বিজারক। এইটা বিজারক এবং এটা হচ্ছে জারক। তো জারকের তুল্য সংখ্যা বিজারকের সাথে যাবে। বিজারকের তুল্য সংখ্যা জারকের সাথে যাবে। তাহলে এই ডাইক্রোমেটের যে তুল্য সংখ্যা সেটা কত? এই যে ৬। তাহলে ৬ যাবে হচ্ছে আয়রনের সাথে, হ্যাঁ, জারকের সাথে, বিজারকের সাথে এবং বিজারকের যে তুল্য সংখ্যা Fe2+ এর তুল্য সংখ্যা কত? দেখো এখানে Fe2+ এর তুল্য সংখ্যা দেখো এই যে ১। ঠিক আছে? কারণ সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে Fe3+ এ পরিণত হচ্ছে। এজন্য তার তুল্য সংখ্যা ১। এইজন্য তুমি এখানে আসলে এই ডাইক্রোমেটের সাথে এখানে মনে ১ বসাবা। ঠিক আছে? এখন এখানে যেহেতু ২ টা ক্রোমিয়াম এইজন্য তুমি এখানে ২ দিবা ২ অণু ক্রোমিয়াম 3+ উৎপন্ন হবে এবং এখানে Fe3+ কয়টা হবে? ৬ টা হবে যেহেতু বাম পাশে ৬ টা হইছে। ওকে? আশা করি বুঝতে পারছো এবং এখানে দেখো যে অক্সিজেন কয়টা আছে বাম পাশে? ৭ টা অক্সিজেন। এজন্য এখানে ৭ অণু পানি তৈরি করে দিবা। ঠিক আছে? আর এখানে দেখো ৭ অণু পানি তৈরি করার কারণে এখানে আসলে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? ৭ দুগুণে ১৪ টা হাইড্রোজেন হয়ে গেল। কিন্তু এখানে বাম পাশে তো ভাই আমাদের হাইড্রোজেন একটা দেওয়া আছে মাত্র। এইজন্য আমরা এখানে আসলে ১৪ অণু হাইড্রোজেন লিখব। ১৪ লেখার তো জায়গা নাই। আমরা এটা মুছে দিয়ে লিখতেছি, হ্যাঁ? 14H+ লিখবা। আশা করি বুঝতে পারছো যে আসলে তুমি কিভাবে সমতাকরণ করবা। এটা ছিল সমতাকরণের একটা পদ্ধতি। তুমি আরেকটা রিয়েকশন দেখতে পারো। আরেকটা রিয়েকশন এখানে আমরা ছোট করে দেখে ফেলি। ধরো আরেকটা বিক্রিয়া C2O4 C2O4 সাপোজ 2 মাইনাস, হ্যাঁ, C2O4 2 মাইনাস প্লাস হচ্ছে MnO MnO4 মাইনাস প্লাস হচ্ছে H+। H+টা আসলে অ্যাসিডিক মিডিয়াম বোঝাচ্ছে। তো অ্যাসিডিক মিডিয়ামে তুমি জারক বিজারকের বিক্রিয়া করতেছো, হ্যাঁ? এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এইটা কি জারক না বিজারক বলো তো? বিজারক। এইটা বিজারক এবং এটা জারক। তো বিজারক কেন? এই চার্টের দিকে তাকাও। এই যে C2O4 কই? এই যে এদিকে দেখো। এই যে দেখো H2C2O4, এই H2C2O4 মূলত হচ্ছে COOH, ঠিক আছে? এটাকে তুমি যদি হচ্ছে এই যে ২ দিয়ে গুণ দিয়ে দাও মানে হচ্ছে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। তো এই অক্সালিক অ্যাসিড থেকে দেখা যায় যে আসলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং সে আসলে ২ টা ইলেকট্রন অক্সালিক অ্যাসিড যদি ২ টা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কার্বন ডাই অক্সাইড চলে আসে, বুঝছো? এজন্য এটা তুল্য সংখ্যা কত? ২। তাহলে এই তুল্য সংখ্যা তুমি আসলে এখানে দেখো যে এই যে C2O4 2 মাইনাস এখান থেকে আসলে কি আসবে? কার্বন ডাই অক্সাইড আসবে। প্লাস আসবে হচ্ছে MnO4 মাইনাস থেকে আমরা দেখতেই পারতেছি এখানে দেখো উপরে লেখা আছে ডান পাশে যে ৫ টা ইলেকট্রন গ্রহণ করে MnO4 ম্যাঙ্গানেট আয়ন আসলে ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হয়। Mn2+ তৈরি করে, তাই তো? আর এই যে H+ এই তো থাকবে আর এই যে এখানে যেহেতু অক্সিজেন আছে এইজন্য আসলে পানি তৈরি হবে। আমরা জানি যে অক্সিজেন থাকলে ডান পাশে আমরা পানি তৈরি করে দিব। তো এখন তুমি সমতাকরণ করবা। জারকের তুল্য সংখ্যা বিজারকের সাথে যাবে, বিজারকের তুল্য সংখ্যা জারকের সাথে যাবে। তাহলে বিজারকের তুল্য সংখ্যা কত? বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে ২। আমরা একটু আগেই দেখলাম। আর যে বিজারক এই যে এটা হচ্ছে বিজারক এবং এটা হচ্ছে জারক। তাহলে বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে ২। এইজন্য তুমি এইখানে ২ দিবা দাঁড়াও। এই যে এইখানে ২ দিবা আর এইখানে ৫ দিবা। হয়ে গেছে তুল্য সংখ্যা তুমি হচ্ছে তাহলে এই পাশে তোমার ১০ টা কার্বন ডাই অক্সাইড দিতে হবে। ১০ টা কার্বন বানানোর জন্য। তাহলে একটা জিনিস দেখো যে ৪ ৫ ২০ অক্সিজেনের বাম পাশে ২০ টা হইছে এখানে আর এখানে ১০ দুগুণে ২০ টা হইছে। কিন্তু এইখানে আসলে অক্সিজেন আরো ৪ টা আছে। ৪ দুগুণে ৮ টা আছে। তো ৮ টা যেহেতু আছে তো এইজন্য ৮ অণু ৮ অণু পানি বানাই দিবা তুমি এখানে। ঠিক আছে? এই যে এখানে ৮ বসায় দিছো আর এখানে দেখো তাহলে অক্সিজেন সব সমান হয়ে গেছে। এখন কথা হচ্ছে আর কিছু বাকি আছে কিনা? এই যে Mn2+ এখানে আসলে ২ অণু দেওয়া লাগবে। ঠিক আছে? দেখো তুমি খুবই সংক্ষেপে জারণ বিজারণ সমতাকরণ করে ফেলতে পারতেছো। তাহলে একটা জিনিস মনে রাখবা যে জারকের তুল্য সংখ্যা বিজারকের সাথে এবং বিজারকের তুল্য সংখ্যা জারকের সাথে দিয়ে দিবা। এবং এই চার্টটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। কারণ এই চার্টের মধ্যে যেগুলো আছে এর বাইরে থেকে আসলে প্রশ্ন আসে না। এবং এই চার্ট নিয়ে আরেকটু আলোচনা করি যে দেখো এখানে যে সালফার ডাই অক্সাইড দেখতে পারতেছো, এই সালফার ডাই অক্সাইড দেখো এখানে আসলে
সে জারক এবং বিজারক উভয় জায়গায় আছে। হ্যাঁ? সে অবস্থা ভেদে জারক এবং বিজারক রূপে কাজ করতে পারে। তো যখন সে জারক রূপে কাজ করে তখন আসলে সে আসলে সালফেট আয়নে পরিণত হয়, ২ টা ইলেকট্রন গ্রহণ করে। ২ টা ইলেকট্রন যখন সে গ্রহণ করে তখন আসলে সালফেট আয়নে পরিণত হয়। এবং যখন আসলে সালফার ডাইঅক্সাইড আসলে যখন ২ টা ইলেকট্রন ছেড়ে দেয়, ২ টা ইলেকট্রন ছেড়ে দেয় মাইনাস হবে। যখন ২ টা ইলেকট্রন এখানে ছেড়ে দিবে মাইনাস, তখন আসলে শুধু সালফারে পরিণত হয়। তখন আসলে তুল্য সংখ্যা ২ হয়। তো কখন তুল্য সংখ্যা কি হচ্ছে এই বিষয়গুলো তোমাকে একটু মনে রাখতে হবে, তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? এই ৪ টা মুখস্থ রাখো। যে আসলে তুল্য সংখ্যা কোনটার কি। আর এমনিতে মুখস্থ করার চেয়ে তুমি এই যে স্টেট মনে রাখো যে আসলে ইলেকট্রন কয়টা গ্রহণ করতেছে, কয়টা ছাড়তেছে, এগুলো লিখে, লিখে প্র্যাকটিস করো, তাহলে ভর্তি পরীক্ষা তোমার জন্য সহজ হবে। কারণ এক্সাম হলে সিচুয়েশনটা এরকম হয় যে অনেক সময় আসলে মুখস্থ জিনিসগুলো মনে আসে না, বুঝছো? এজন্য তুমি যখন খাতার মধ্যে লিখে, লিখে পড়বা, প্র্যাকটিস করবা, তখন আসলে আর বুঝে পড়লে, এই যে বুঝে যখন পড়বা যে আসলে কিভাবে হইলো, অনেকে বলবে যে ভাই তুল্য সংখ্যা কেমনে হইলো? তো এই যে বুঝাই দিলাম যে আসলে এই যতগুলা ইলেকট্রন গ্রহণ করতেছে বা ছাড়তেছে, এইটাই হচ্ছে তুল্য সংখ্যা। ঠিক আছে? ওকে। আরেকটা উদাহরণ এখানে দেখে রাখো যে আয়োডিন যদি ধরো যে আয়োডিন থায়োসালফেট আয়নের সাথে বিক্রিয়া করতেছে, H2O3 2 মাইনাস H2O3 2 মাইনাস হচ্ছে থায়োসালফেট আয়ন। তো এটার সাথে যখন বিক্রিয়া করবে তখন কে জারক কে বিজারক বলো তো? কে জারক কে বিজারক হবে? এখানে নরমালি তুমি এই যে চার্টটা, এই চার্টটার দিকে তাকাবা। সুন্দর মতো চার্টটার দিকে তাকাবা। এই চার্ট এই চার্টটার দিকে দেখো যে এখানে আসলে এই যে সোডিয়াম থায়োসালফেট থেকে আসলে টেট্রাথায়োনাইট উৎপন্ন হয়েছিল, তাই না? তো এই যে সে আসলে কি বিজারক। তাহলে থায়োসালফেট আয়ন যেটা সেটা আসলে বিজারক। এবং এই পাশে তুমি দেখতে পারতেছো যে আয়োডিন আছে, এখানে আসলে আয়োডিন দেয় নাই। আয়োডিন এখানে আসলে এই চার্টের মধ্যে আচ্ছা আচ্ছা আছে, এই যে দেখো আয়োডিন, এই যে দেখো আয়োডিন, এই আয়োডিন থেকে আসলে আয়োডিন মাইনাস তৈরি হয়েছে। তাহলে আয়োডিন এখানে কি জারক। তাহলে তুমি সবসময় মনে রাখবা যে আয়োডিন হচ্ছে জারক। এখন এইখানে এই আয়োডিন সে আসলে জারক। আয়োডিন সবসময় জারক রূপে কাজ করবে এবং এই থায়োসালফেট আয়ন যেটা সেটা আসলে বিজারক। তুমি চার্টের মধ্যে দেখলা জারক আসলে ইলেকট্রন কি করে, জারক ইলেকট্রন গ্রহণ করে। তো আয়োডিন থেকে ইলেকট্রন সে গ্রহণ করবে কয়টা, সে আসলে ২ টা ইলেকট্রন গ্রহণ করে আয়োডিন মাইনাসে পরিণত হয়। যেহেতু ২ অণু এইজন্য ২ আমরা পরে দিচ্ছি, আগে হচ্ছে লিখি যে আসলে পরিবর্তিত অবস্থা কি। এই যে থায়োসালফেট আয়নের পরিবর্তিত অবস্থা চার্ট থেকে তুমি দেখলা যে S4 S2O4, হ্যাঁ সরি S4O6 S4O6 2 মাইনাস। দেখো এই চার্টটার দিকে তাকাও, এই দেখো S4O6 2 মাইনাস, তাই না? পরিবর্তিত অবস্থা। তাহলে পরিবর্তিত অবস্থা তুমি বসাই দিছো। এখন তুমি দেখো যে এখানে ২ অণু আয়োডিন আছে, এইজন্য এখানে ২ দিবা এবং এখানে ২ দিয়ে গুণ দিতে হবে। এইখানে আমি একটু মুছে দেই। এখানে তোমাকে ২ দিয়ে গুণ দিতে হবে। কারণ এই পাশে S4O6 উৎপন্ন হইছে, তাই তো? তো এই যে সমতা হয়ে গেছে। বুঝছো? খুব সহজ না? এটা হচ্ছে এভাবে সমতাকরণ তুমি করবা। এরকম আসলে অনেক, অনেক বিক্রিয়া আছে। তুমি বই থেকে দেখো জারণ বিজারণ সমতাকরণের জন্য অনেক, অনেক বিক্রিয়া আছে। এবং এখানে আসলে দর্শক আয়ন কিন্তু আমি বসাই নাই। তুমি যদি দর্শক আয়ন বসাইতে চাও, তুমি জাস্ট হচ্ছে এখানে ফেরাস সালফেট উৎপন্ন হবে, এখানে ক্রোমিয়াম সালফেট, এখানে এই যে এখানে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে, এখানে ফেরাস সালফেট উৎপন্ন হবে। তুমি জাস্ট সালফেট আয়নগুলো যোগ করে দিবা, তাহলে তুমি পারবা। বুঝতে পারছো? আর হচ্ছে এটা তোমরা নিজেরা করবা যে দর্শক আয়ন যোগ করার পরে বিক্রিয়া আসলে কি কোনো চেঞ্জ হয় কিনা সেটা তুমি নিজে, নিজে দেখবা। ঠিক আছে? না বুঝলে আমি বুঝাই দিব। ওকে। তো এই ছিল জারণ বিজারণ সমতাকরণের কিছু ম্যাথ। এখানে দেখো, এখানে লাস্ট ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে এই যে ক্রোমেট সে আসলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে 14H+, এখানে H+ টা দেখা যাচ্ছে না, এবং N ইলেকট্রন, হ্যাঁ N অণু ইলেকট্রন 7, এখান থেকে আসলে 7টা পানি তৈরি হচ্ছে বিক্রিয়াতে N এর মান কত? এখন তুমি জানো যে N এর মান 6, তুল্য সংখ্যা 6, তাই না? এই যে ডাইক্রোমেট আয়ন সে আসলে 6টা ইলেকট্রন গ্রহণ করে আসলে ডান দিকে প্রোডাক্ট উৎপন্ন হয়। ওকে। এখানে আসলে পুরোটা দেয় নাই, শুধু পানি দিচ্ছে। এখানে আসলে Cr3+ উৎপন্ন হয়। এই ম্যাথটা দেখো, এটা বলছে ১০ গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে। তো ফেরাস সালফেট যেহেতু বলছে, তুমি জানো যে ফেরাস সালফেট থেকে Fe2+ আসে, তাই না? তো ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করবে কে? বিক্রিয়া করবে হচ্ছে ডাইক্রোমেট। তুমি ফেরাস সালফেট দিয়ে ডাইক্রোমেটকে জারিত করবা। তাহলে দেখো Cr2O7 2 মাইনাস, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত অবস্থা কি? ডাইক্রোমেট, এই যে Cr2O7 2 মাইনাস, এই দুটো যখন বিক্রিয়া করবে, ধরো অ্যাসিডিক মিডিয়াম থাকবে সেখানে একটা, বিক্রিয়া করে এই Fe2+, এখন তুমি সমতা করবা। সমতাটা ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ায় ডান দিকে কি উৎপন্ন হবে ওটা আমার জানা দরকার নাই, বাম পাশে সমতাটা ইম্পর্টেন্ট। এটা তুল্য সংখ্যা এখন লাগবে। এখন যে তুল্য সংখ্যা বললা একটু আগে, তুল্য সংখ্যা অঙ্ক করতে লাগে কিনা দেখো। এই যে ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত, 6 না? তো এই ডাইক্রোমেট যেহেতু জারক, তার তুল্য সংখ্যা বিজারকের সাথে যাবে, এবং এই Fe2+ যেহেতু বিজারক, তাহলে তার যে তুল্য সংখ্যা সেটা আসলে ডাইক্রোমেটের সাথে যাবে। ঠিক আছে? তুল্য সংখ্যা এর আগে চার্টে আমরা দেখে আসছি, আলোচনা করে আসছি। এখন তুমি একটা সূত্র মনে রাখবে, O7 পটাশিয়াম ডাইক্রোমেট। তো এখন তুমি ক্যালকুলেট করবা, এখন তুমি কি করবা, ক্যালকুলেট করবা n সমান সমান তুমি W/m লিখবা ইনটু E, তাই না? আর এখানে n সমান সমান W/m লিখবা ইনটু E। তো এই ডান পাশে হচ্ছে সব ডাইক্রোমেটের, বাম পাশে হচ্ছে প্যারাসালফেটের। তাহলে এখানে তুমি W1, এখানে আসলে M1 দাও, এখানে W2, এখানে M2 দাও।
এখন তুমি ক্যালকুলেট করবা হচ্ছে M2W2 বের করবা। দেখো কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট সেটা চাইছে। তুমি W2 বের করবা। তাহলে W2 বের করলে কি আসবে? W1 ইনটু M1, হ্যাঁ? আর এখানে এই যে এটা তুল্য সংখ্যা হচ্ছে E1, এটা হচ্ছে E2। E1 হচ্ছে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে কত? ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে ১ এবং পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে ৬। তো এই সূত্রে হচ্ছে তুমি E2 ৬ এবং E1 ১। তো এরপরে নিচে কি আসে? M2 ডিভাইডেড বাই E2, তাই তো? এখন তুমি হচ্ছে ক্যালকুলেট করো। এখন তুমি নরমালি ক্যালকুলেট করো। W2 সমান আসবে হচ্ছে W1 এর ভ্যালু কত? W1 10 গ্রাম দেওয়া আছে ফেরাস সালফেটের এবং M2 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর, সেটা হচ্ছে ২৯৪। তাহলে এখানে তুমি ২৯৪ গ্রাম লিখো। নিচে লিখো হচ্ছে M1 মানে ফেরাস সালফেটের যে ভর, আণবিক ভর সেটা হচ্ছে কত? ১০০ সামথিং হবে, ১৫০ ১৫১.৮৫ হবে, হ্যাঁ? তো ১৫১.৮৫ দিছো এবং গুণ দিবা হচ্ছে উপরে E1 মানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? ১ এবং নিচে হচ্ছে ৬। এটা ক্যালকুলেশন করবা, করলে দেখবা যে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 3.229 গ্রাম। ঠিক আছে? এভাবে তুমি আসলে এইভাবে জারণ বিজারণ সমতাকরণের অঙ্ক করতে পারবা। এরকম অনেক, অনেক ম্যাথ আছে যেগুলো তোমার বই থেকে করবা। ঠিক আছে? এরপরে দেখো এখানে একটা এই বিষয়গুলো উৎপন্ন হয়েছে। বলছে যে উপরিউক্ত সমীকরণটি আয়তন ইলেকট্রন পদ্ধতিতে সমতা পায় যদি সমীকরণের ডান দিকে যোগ করা হয় কোনটা? ডান দিকে কি যোগ করবা সেটা। তো খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। দেখো পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করতেছে হচ্ছে ডাইক্রোমেটের সাথে। তুমি জাস্ট হচ্ছে আয়োডিন লিখো। তুমি হচ্ছে জাস্ট হচ্ছে আয়োডিন লিখো। দেখো তুমি জাস্ট আচ্ছা পটাশিয়াম আয়োডাইডই লিখো। পটাশিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে K2Cr2O7 বিক্রিয়া হচ্ছে HCl আছে। তো ডান পাশে কি আসবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে এই যে পটাশিয়াম আয়োডাইড এখানে আয়োডিন মাইনাস, হ্যাঁ? আয়োডিন মাইনাস আয়োডাইড আয়ন, সেখান থেকে আসলে আয়োডিন উৎপন্ন হবে। ঠিক আছে? আয়োডিন উৎপন্ন হবে প্লাস এই ডাইক্রোমেট থেকে তুমি অবশ্যই জানো যে ক্রোমিয়াম 3+ উৎপন্ন হবে এবং এখানে আসলে ২ অণু ক্রোমিয়াম 3+ আসবে। আমি জাস্ট দর্শক আয়ন, পটাশিয়াম আয়ন বাদ দিয়ে করতেছি, হ্যাঁ? প্লাস একটা জিনিস দেখো এখানে যেহেতু অক্সিজেন আছে তাহলে অবশ্যই পানি আসবে। এই পাশে পানি আসবে। তো কয় অণু পানি দিবা? যেহেতু ৭ টা অক্সিজেন আছে এজন্য ৭ অণু পানি দিবা। তো এই ৭ অণু পানি এখানে এক্সট্রা ভাবে আসবে। অবশ্যই এক্সট্রা ভাবে আসবে। এবং এই মনে রাখতে হবে যে অ্যাসিডের ঋণাত্মক অংশ, অ্যাসিডের যে ঋণাত্মক অংশ আছে না? এখানে দেখো কি উৎপন্ন হবে H+ এবং Cl-। তো অ্যাসিডের যে ঋণাত্মক অংশ Cl- এটার সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। সকল ধাতু কি করবে? বিক্রিয়া করবে। তো ধাতু এখানে কে আছে? ক্রোমিয়াম আছে। তাই না? ধাতু এখানে কি আছে? ক্রোমিয়াম আছে। তো ক্রোমিয়াম আসলে বিক্রিয়া করবে। বুঝছো? আবার পটাশিয়ামও ধাতু। তো পটাশিয়ামও বিক্রিয়া করবে। তাহলে পটাশিয়াম এবং ক্রোমিয়াম বিক্রিয়া করবে। তো ক্রোমিয়ামের আসলে এখানে দেখো অপশনের মধ্যে ক্রোমিয়ামেরটা দেখায় নাই। তাহলে পটাশিয়াম বিক্রিয়া করবে Cl- এর সাথে। প্লাস এখানে আসলে KCl ও তৈরি করবে। KCl ও তৈরি করবে। তাহলে এখানে লক্ষ্য করো যে এই যে ৭ অণু পানি এবং এই যে KCl সেটা আসলে ডান পাশে উৎপন্ন হইছে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে কোনটা বলো তো? উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে উত্তর। ক্রোমিয়াম এই যে দেখো আরো আছে এই যে CrCl3 এটাও তৈরি হইছে। ঠিক আছে? CrCl3 এটাও তৈরি হয়। আমি এখানে এই যে এখানে যেটা দেখায় Cl3 তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এইভাবে আসলে বিক্রিয়াটা হয়ে যায়। নিচের বিক্রিয়াটি সমতা সাধনে A, B, C, D, E, F, G এর মানে সঠিক বিন্যাস। আসলে জাবির ভর্তি পরীক্ষা 12-13 থেকে অনেক আগের প্রশ্ন। এটা তুমি আশা করি পারবা। এটা নিজে, নিজে ট্রাই করো তো। দেখো তো কত আসে। এটা নিজে, নিজে ট্রাই করবা। ঠিক আছে? সব যদি করে দেই তাহলে মজা থাকবে না। তুমি নিজে একটু করো।